দীপক ধীরে ধীরে ডান দিকের সিঁড়িগুলি বেয়ে নামতে থাকে। প্রতিটি পা ফেলে বেশ চিন্তা করে। তার মনে সন্দেহ, হয়তো ওদের দলের কেউ এখানে আশেপাশেই লুকিয়ে থাকতে পারে। তাদের সঙ্গে মুখোমুখি দেখা হতে পারে যে কোনো মুহূর্তে। হঠাৎ একটা কথা দীপকের মনে জাগে। এতটা পরিশ্রম যে সে করেছে তা বিনা কারণে নয়। পরিশ্রমে সুফল পেয়েছে সে। এখন শেষ রক্ষা করতে পারলেই এই রহস্যের সমাধান সম্ভব হবে। কিন্তু ওরা কি এত সহজে তাকে রেহাই দেবে? অস্পষ্ট শব্দ, দূরে কি যেন একটা নড়ে উঠল। ভেতরে টর্চের আলো ফেলাতে দীপকের সাহস হলো না। কে জানে আবার কোন বিপদ তার জন্যই ভেতরে প্রতীক্ষা করছে। এক পাও নড়তে সাহস হলো না তার। চুপচাপ দাঁড়িয়ে রইল উৎকর্ণ হয়ে। উধারে কি একটা নড়ে উঠল আবার। দীপক টর্চটা জ্বালল। একটা দীর্ঘকায় মূর্তি, সারা দেহ কালো পোশাকে আবৃত, হাতে পিস্তল। আলো নিভিয়ে দীপক এক পাশে সরে যায়। সঙ্গে সঙ্গে নিস্তব্ধতা ভঙ্গ করে গর্জে ওঠে পিস্তল। প্রচন্ড শব্দে ভূগর্ভের নিরাপত্তা টুটে যায়। অল্পের জন্য দীপক বেঁচে যায় এ যাত্রা। রিভলভারের গুলিটা ঠিক তার পাশ দিয়ে গিয়ে সুরঙ্গের গায়ে বিদ্ধ হয়। গল্প অ্যান্ড কো চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সুরঙ্গ পথ গিয়ে শেষ হয়েছে একটা ভাঙা বাড়িতে। এই ভাঙা বাড়িখানা হচ্ছে কলঙ্কিনীর বিলের প্রান্তে। এই বাড়িখানা যে এত সব রহস্যের অন্যতম কেন্দ্র, এ বিষয়ে দীপকের কোনো সন্দেহ থাকে না। দ্রুত পায়ে সেই বাড়িখানা থেকে বেরিয়ে আসে। হঠাৎ কি একটা জিনিস তার ঠিক সামনে ছিটকে পড়ে। দীপক এক লাফে পাশ সরে যায়। সঙ্গে সঙ্গে প্রচন্ড শব্দে সেটা ফেটে যায়। এটি একটি হাত বোমা। এই উপন্যাসটি সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে এর সাথে মিল নিতান্তই আকস্মিক এবং কাকতালীয়। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। নমস্কার, আমি লোকনাথ। গল্প অ্যান্ড কো চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প, উপন্যাস এবং প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের উপন্যাস স্বপন কুমারের লেখা পরশ পাথর। অবারিত মাঠ, দিগন্ত বিস্তীর্ণ, ছায়াহীন জনশূন্য। কলকাতা থেকে দূরত্ব তার 15-20 মাইলের বেশি নয়। মমিনপুরের মাঠ নাম তার সকলেরই জানা। আজকের দিনে যদিও কেউ সেখানে বাস করে না, তবু এমন একদিন ছিল যখন এ মাঠের ওপর ছিল একটা বিরাট গ্রাম। যারা এখানে বাস করত তাদের শেষ চিহ্নটুকুও মুছে গেছে পৃথিবীর বুক থেকে। তাদের বাড়িঘরের শেষটুকু অবশিষ্ট নেই এখন। মাঠের দক্ষিণ দিকে কলঙ্কিনীর বিল। বিলটির নাম আগে ওরকম ছিল না। কি নাম যে ছিল তাও সঠিক কারো জানা নেই এখন। তবে বিলটির সঙ্গে বিচিত্র এক কাহিনী জড়িয়ে আছে। এই গ্রামের একটি মেয়ে লীলাবতী, সে নাকি ভালোবাসতো এই গায়েরই একটি ছেলেকে। তার বিয়ে হলো কিন্তু অন্য জায়গায়। সে চিরন্তন বিরহ কাহিনী। লীলাবতী কিন্তু তার স্বামীকে ভালোবাসতে পারল না। সে তার প্রেমিকের সঙ্গে গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার সংকল্প করল। তার চেষ্টা হয়তো সফল হতো, কিন্তু কেন যে সে গ্রাম ছেড়ে না পালিয়ে শেষ রাতে বিলের জলে ডুবে আত্মহত্যা করলো, সে খবরও কেউ রাখে না। বিলটার নাম তারপর থেকেই হয়েছে কলঙ্কিনীর বিল। কলঙ্কিনী লীলাবতী আজও লোকের মুখে মুখে বেঁচে আছে। কলঙ্কিনীর স্মৃতি বাঁচিয়ে রেখেছে কলঙ্কিনীর বিল। খা খা করা মমিনপুরের মাঠের আশপাশ দিয়ে দিনের বেলাতেও লোকে চলতে ভয় পায়। তার কারণ অন্য কিছু নয়, কারণ হচ্ছে কলঙ্কিনীর ভয়। লোকে বলে কলঙ্কিনী লীলাবতীর আত্মা আজও নাকি বিলের আশেপাশে ঘুরে বেড়ায় মাঝরাতে। গভীর রাতে লীলাবতীর সেই প্রেতাত্মার কান্না ভেসে যায় দূর থেকে দূরান্তরে। দূরের গায়ের ছেলের মায়েরা কলঙ্কিনীর ভয় দেখিয়ে ছেলেদের ঘুম পাড়ায়। কলঙ্কিনীর বিল একসময় যথেষ্ট গভীর ছিল। সেখানে নাকি হাতি পড়লেও ডুবে যেত। লোকের মুখে মুখে এই প্রবাদ ঘুরে বেড়ায়। কিন্তু বর্তমানে বিলের সে চেহারা আর নেই। মাঝে মাঝে বড় বড় কতকগুলি জলা অবশ্য আছে। মাছরাঙা আর ডাহুক পাখি ঘুরে ঘুরে উড়ে বেড়ায়। জলপিপি আর কাদা খোঁচারা কিচিমিচি শব্দ করে নিজেদের মধ্যে তর্ক জুড়ে দেয়। বিলের জলে মাঝে মাঝে ফুটে রয়েছে রক্ত শাপলা। কলঙ্কিনীর দামে উড়ে বেড়ায় গঙ্গা ফড়িংয়েরা। প্রকৃতি দেবী যেন বিচিত্র খেয়ালে অদ্ভুত এক রুক্ষ সৌন্দর্য দিয়ে কলঙ্কিনীর বিলকে সাজিয়েছেন অপূর্বভাবে।
কিন্তু তবু মানুষের সেই চিরন্তন ভয়ে কলঙ্কিনীর বিল সম্বন্ধে। কেউ কখনো এর আশেপাশে ঘেঁষতে সাহস করে না। এই কলঙ্কিনীর বিল আর মোমিনপুরের মাঠকে ঘিরেই নতুন পরিপ্রেক্ষিতে আমাদের গল্প শুরু হচ্ছে। মোমিনপুরের মাঠের উত্তর দিকের বিরাট জায়গাটার দাম হঠাৎ যেন অনেক গুণে বেড়ে গেছে। ভারতের ওপর দিয়ে বয়ে গেল দেশ বিভাগের ঝড়। দেশের সাধারণ মানুষের জীবন এতে যে আমূলভাবে পরিবর্তিত হয়ে গেল, সে কথাটা বুঝিয়ে না বললেও চলবে। কিন্তু তার চেয়েও বড় যে জিনিসটা ঘটল তা হচ্ছে ভারতের মধ্যে বাংলার যে অংশ পড়ল তার দাম যেন হঠাৎ 4 গুণ বেড়ে গেল। সঙ্গে সঙ্গে বেড়ে গেল মোমিনপুরের মাঠের দাম। যে মাঠে কিছুদিন আগে একজন লোকও বাস করতে ভরসা পেত না, সেই জমির দাম হঠাৎ 100 টাকারও বেশি দামে প্রতি বিঘা বিক্রি হতে লাগলো। কালের হাতের ছোঁয়ায় পুরনো দিনের যাদের চিহ্ন এখন নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদের কথা ভেবে দেখেন না বর্তমানের মানুষেরা। বিশ্বাস করল না প্রবাদ বাক্য, বিশ্বাস করল না যে এই অঞ্চলে মানুষ বাস করলে তাকে কোনোদিন কোনো অভিশাপের কবলে পড়তে হতে পারে। তাই বিরাট এক জমিদার এই গোটা মাঠটা মোটা দাম দিয়ে কিনে ফেলেন। পূর্ব বাংলার এই ধনী জমিদার জানতেন যে পশ্চিম বাংলায় বিরাট কোনো ইন্ডাস্ট্রি গড়ে তুলতে না পারলে তাদের ভবিষ্যতের কোনো সংস্থান হওয়া অসম্ভব। তাই তিনি সামান্য প্রবাদটাকে উড়িয়ে দিতে দ্বিধা করলেন না, গড়ে তুললেন বিরাট ফ্যাক্টরি। তরুণ কর্মক্ষম জমিদার অমরেন্দ্র নারায়ণ রায় এই অভিশপ্ত মাঠের অভিশাপ কাটিয়ে তার বুকে রূপকথার জাদুকরের মতো নবীন জীবনের পরশ পাথর ছোঁয়ালেন। কিন্তু এই অঞ্চলের গায়ের লোকেরা এ ফ্যাক্টরিতে কাজ করতে সাহসী হল না। এ অঞ্চলের মজুরেরা মোমিনপুরের মাঠ আর কলঙ্কিনীর বিলকে ভয় করত তাদের জন্মগত কুসংস্কারের মতো। অমরেন্দ্রবাবু বাস্তববাদী লোক। তিনি বিদেশ থেকে সাহসী ও কর্মক্ষম সাঁওতালদের আমদানি করালেন। পশ্চিম বাংলায় দূর দূর অঞ্চল থেকে এলো দলে দলে কুলি কামিন, এলো বিভিন্ন ধরনের চাকরি করবার মতো উপযুক্ত লোক। তারা এসে মোমিনপুরের ফ্যাক্টরিতে নানা ধরনের কাজ পেল। ফ্যাক্টরি চালু হলো, গর্জন করে উঠল যন্ত্রদানব। মানুষের গড়া বিংশ শতাব্দীর কারখানার ধুমল দীর্ঘশ্বাসে বাতাস ভরে উঠল। মানুষের কোলাহলে মুখর হয়ে উঠল চারদিক। আর অমরেন্দ্র নারায়ণ অবুঝ নন, তার সত্যি হৃদয় আছে। সাঁওতাল কুলিরা বলে, ওই বাবুটির দিল আছে বটেক, চাইবা মাত্র সকলের সামনে টাকা ছুড়ে দিতে এতটুকু দ্বিধা করেন না তিনি। আর সেই টাকায় মদ হাঁড়িয়া কিনে খেয়ে মনের আনন্দে নেচে নেচে গান গায় কুলিরা। ঢোলক আর মাদলের শব্দ বাতাসে ভেসে যায়, গান আর হল্লায় চারিদিক মুখর হয়ে ওঠে। সে শব্দে ডুবে যায় কলঙ্কিনীর বিলের বুকের প্রেতাত্মার নিঃশ্বাস, ডুবে যায় কোন হতভাগিনী কলঙ্কিনী নারীর অন্তিম দীর্ঘশ্বাসের প্রবাদ বাক্য। তাই বুঝি কলঙ্কিনীর আত্মা হয়ে ওঠে ক্রুদ্ধ। ক্ষুব্ধ আত্মা যেন তীব্র জিঘাংসায় অভিশাপের বিষ ছড়ায়। লোকে তা জানতে পারে না, বুঝতে পারে না কলঙ্কিনীর এই ক্রোধের ইতিহাস। কিন্তু একদিন নতুন করে তা ফুটে ওঠে। মানুষের স্পন্দনে মুখর ফ্যাক্টরি আর মোমিনপুরের মাঠের বুকে হঠাৎ নেমে আসে মৃত্যুর তুহিনতা, নেমে আসে বিভৎস কোন এক পিশাচির অভিশাপের মতো। অমরেন্দ্র নারায়ণের স্ত্রী মেনকা। আজকালকার শিক্ষিত যুবক যুবতীর নিয়ম মতো অমরেন্দ্র নারায়ণের কিন্তু মেনকাকে ঠিক ভালোবেসে বিবাহ করেননি। তাদের বিবাহ হয়েছে পিতামাতার ইচ্ছায়, সাধারণ সেকেলে হিন্দু বিবাহের রীতি অনুযায়ী। কিন্তু তবু অমরেন্দ্র নারায়ণ মেনকাকে অদ্ভুতভাবে ভালোবাসেন। স্বামী স্ত্রীর অগাধ ভালোবাসার মধ্যে কোথাও এতটুকু খুঁত নেই, নেই এতটুকু মাত্র সংকোচের ইশারা। 8 বছর হলো তাদের দুজনের বিয়ে হয়েছে, অথচ এতদিনে মাত্র একটি ছাড়া আর কোনো সন্তানাদি হয়নি। ছেলের বয়স 5-6 বছর। অমরেন্দ্র নারায়ণ তার নাম দিয়েছেন সমর। পুরো নাম তার সমরেন্দ্র নারায়ণ রায়। সমরেন্দ্র নারায়ণ কিন্তু ছেলেবেলা থেকেই সুশ্রী ও মেধাবী। লোকে বলে রায় বংশের সুনাম আর ঐতিহ্য তার দ্বারা এতটুকুও ক্ষুণ্ণ হতে পারে না।
সাধারণ রায়বংশের চিরাচরিত নিয়মের ব্যতিক্রম অমরেন্দ্র। এ বংশের পুরনো দিনের কাহিনী অমরেন্দ্র শুনেছেন। তাকিয়া হেলান দিয়ে বাইজির নাচ দেখে, সুরা পান করে আর প্রজাদের ওপর কারণে অকারণে অকথ্য অত্যাচার করে এ বংশের পূর্বতন সকলের দিন কেটেছে। স্ত্রীর চেয়েও স্ত্রীলোকের প্রতি আকর্ষণ ছিল তাদের বেশি। কিন্তু তার উল্টো হচ্ছে অমরেন্দ্র নারায়ণের স্বভাব। তিনি ভালোবাসেন কাজ। তার মত হচ্ছে বিখ্যাত পাশ্চাত্য দার্শনিক কার্লাইলের মতো, কাজই মানুষের জীবনের আসল ভূমিকা, কাজেই মানুষের পরিচয়। এমনকি কাজের মধ্য দিয়ে মানুষ ভগবানের কাছে পর্যন্ত পৌঁছতে পারে। ঠিক এমনিভাবেই যখন তার দৈনন্দিন জীবন সাধারণ নিয়মে বয়ে চলেছিল, তার মাঝে হঠাৎ দেখা দিল একটা আকস্মিক বিপর্যয়। আর এর সঙ্গে মমিনপুরের মাঠ আর কলঙ্কিনীর বিলের প্রবাদ জড়িয়ে আছে কিনা কে জানে। তা ঘটনাটা আগাগোড়াই আলোচনা করা উচিত। অমরেন্দ্র এ অঞ্চলে আসার পর থেকেই এখানে ছোট একটা স্কুল গড়ে উঠেছিল। অমরেন্দ্র জানতেন অশিক্ষাই যত সব কুসংস্কারের মূল। অশিক্ষার আধারেই মানুষের হৃদয়কে সাময়িকভাবে দুর্বল আর ভীরু করে তোলে। তাই অশিক্ষা দূর করতে না পারলে মানুষের কাছ থেকে সত্যিকারের কাজ তিনি কোনোদিনই পেতে পারেন না। কলকাতা থেকে বিএ পাস হেডমাস্টার আর 4-5 জন টিচার এনে তিনি শুরু করেছিলেন বিমলা সুন্দরী ME বিদ্যালয়। অমরেন্দ্রর মায়ের নামে হয়েছিল ওর নামকরণ। স্কুল যে খুব ভালো চলছিল এমন নয়, মোটামুটি প্রাথমিক শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই এ প্রবর্তন। তবে সাধারণ মানুষের অজ্ঞতার আধার যতটা দূর করা যায় ততটাই ভালো। তাই তার নির্দেশে প্রতিটি লোক তার ছেলেকে স্কুলে পাঠাতো। আর এ বিধান মেনে চলবার জন্যে তিনিও সমরকে পাঠাতেন সেই স্কুলে। আর সত্যিই অসাধারণ ছেলে সমর। মাত্র 6 বছর বয়সে সে লেখাপড়া আর বিদ্যা শিক্ষার পথে এতটা এগিয়ে ছিল যে সত্যিই সাধারণ লোকে অবাক হয়ে দেখত তাকে। এতটুকু ছেলের মনে কি করে এলো এতটা চিন্তার তীক্ষ্ণতা, জ্ঞানের গভীরতা? সমর তাই ছিল স্কুলের বিস্ময়। এমনি করেই সাধারণ নিয়মে স্কুলের কাজকর্ম এগিয়ে চলেছিল। আর সাধারণ নিয়মের শেষে অসাধারণ একটা কিছুর আয়োজন হতো প্রতি বছর। সেটা হতো বার্ষিক পুরস্কার বিতরণী সভার মধ্যে। এই উৎসবকে সাফল্যমণ্ডিত করে তোলবার জন্যে শহর থেকে আসতেন SDO সাহেব, আসতেন গণ্যমান্য গভর্নমেন্ট অফিসারেরা। আনন্দ কোলাহল আর উচ্ছ্বাসে ছোট্ট গ্রামটা ভরে উঠত। এই উৎসবে প্রতি বছর অমরেন্দ্রবাবু উপস্থিত থাকতেন। কিন্তু এবছর কেন যেন নিয়মের একটু ব্যতিক্রম হয়েছিল অবশ্য বিশেষ কারণেই। কতকগুলি জরুরি কাজে তাকে যেতে হয়েছিল শহরে। হেডমাস্টার বিনয়বাবু তাই অতিথিদের কাছে এই কথা বলে ক্ষমা প্রার্থনা করলেন। তারপর শুরু হলো স্কুলের বিবরণ পাঠ, ছাত্রছাত্রীদের নানা অভিনয় উৎসব আর সবার শেষে পুরস্কার বিতরণী উৎসব। সমর পেল পরপর 4টে পুরস্কার। তার আশাতীত তীক্ষ্ণতা ও বুদ্ধির পরিচয় পেয়ে অতিথিরা সকলেই মুগ্ধ হলেন। যথারীতি বেলা 10টা-11টায় সভা ভাঙল। কিন্তু সমর বেলা 12টাতেও বাড়ি ফিরল না। অমরেন্দ্রবাবু বেলা 1টায় শহর থেকে ফিরে শুনতে পেলেন সমর তখনও বাড়ি ফেরেনি। সমরের খোঁজে লোক ছুটল, সারা গ্রাম তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু তবু সমরের কোনো খবর মিলল না। অমরেন্দ্রবাবু বিস্ময় বিমূঢ়। বিনয়বাবুকে ডেকে পাঠালেন তিনি। বিনয়বাবু বললেন পুরস্কার নিয়ে সমর বেলা 10টার সময় বাড়ির দিকে চলে গেছে, কিন্তু প্রচুর চেষ্টা করেও তার সন্ধান মিলল না। সকাল থেকে বিকেল হলো, পূবের সূর্য নামলো পশ্চিমে, কিন্তু তবু সমরের কোনো খবর পাওয়া গেল না। লোকে বলল এ নিশ্চয়ই কলঙ্কিনীর অভিশাপ। বিলের জলে নিশ্চয়ই সমর আত্মহত্যা করেছে, কিংবা কোনোভাবে বিলের মধ্যে পড়ে গেছে সে। বিল তন্ন তন্ন করে খোঁজা হলো, জেলেদের ডেকে জাল ফেলা হলো বিলের জলে। প্রাচীন দিনের প্রাকৃতিক সৌন্দর্য মাখানো বিল আজ মানুষের হাতের নিষ্ঠুর ছোঁয়ায় ছিন্ন ভিন্ন হয়ে গেল, কিন্তু তবুও কোথাও পাওয়া গেল না সমরের সন্ধান। অমরেন্দ্রের পুরনো নায়েব রামহরি ছুটল শহরের থানায় খবর দিতে। সারা গায়ে আবার শোরগোল পড়ে গেল। লোকের মুখে মুখে প্রভাত বাক্য রটতে লাগলো। সর্বত্র কেমন যেন একটা ভয়, একটা অপার্থিব আতঙ্ক। আর কলঙ্কিনীর বিলের সেই বহু পুরনো প্রবাদ বাক্যে গায়ের আকাশ বাতাস ভারী হয়ে উঠল, কিন্তু তবু সমরকে খুঁজে পাওয়া গেল না কোথাও।
অমরেন্দ্রবাবু যখন কলকাতায় BA-RM পড়তেন তখন তার পরিচয় হয়েছিল দীপকের সঙ্গে। দীপক তখন ইউনিভার্সিটির অপরাধ বিজ্ঞানের ছাত্র। তখনও সে প্রখ্যাত প্রাইভেট ডিটেকটিভ হিসাবে এতটা সুখ্যাতি অর্জন করতে পারেনি। অমরেন্দ্র শুনেছিলেন দীপকের বর্তমান খ্যাতি, বর্তমানে শুধু ভারত নয় বিদেশেও তার খ্যাতি পরিব্যাপ্ত। তাই পুলিশে খবর দিয়েই তিনি ক্ষান্ত হতে পারলেন না। সমরকে খুঁজে বের করবার জন্যে আর এই কেসের সুসমাধানের জন্যে তিনি কলকাতায় দীপকের ঠিকানায় চিঠি লিখলেন একখানা। দীপক অবশ্য নানা কাজে জটিলতায় আপাতত ব্যস্ত ছিল যথেষ্ট, কিন্তু তবু অমরেন্দ্রের আহ্বান উপেক্ষা করতে পারল না সে। পুরনো দিনের বন্ধু বলেই নয়, অমরেন্দ্রের ওপর দীপকের সত্যিই একটা প্রীতি ছিল। কিন্তু তিনি যে বর্তমানে মোমিনপুরের মাঠ কিনে সেখানে ফ্যাক্টরি তৈরি করেছেন এ খবর দীপকের জানা ছিল না। সে তাই যথেষ্ট বিস্মিত হয়েছিল প্রথমটা। তার এই বিস্ময় বেশিক্ষণ স্থায়ী হলো না। বেশিক্ষণ ভাববার অবকাশও পেল না। সে অমরেন্দ্রের একমাত্র ছেলের অপহরণের সংবাদ তাকে চঞ্চল করে তুলল। সেই দিনই সে রওনা হলো নিজের গাড়ি করে মোমিনপুরের দিকে। ড্রাইভারকে ছেড়ে দিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করে নিয়ে চলল মোমিনপুরের উদ্দেশ্যে। সন্ধ্যা হতে অল্পই দেরি আছে। নায়েব রামহরির সঙ্গে একটা বড় ঘোড়ায় চড়ে এলেন স্থানীয় দারোগা মিস্টার মিশ্র। মিস্টার মিশ্র যদিও বর্তমানে বাংলা ভাষায় কথা বলেন, বাঙালি চালচলনে অভ্যস্ত, তবু তার পূর্বপুরুষরা নাকি বাস করতেন সুদূর উত্তরপ্রদেশে। তাই তিনি নিজেকে যথেষ্ট সাহসী বলে পরিচয় দিতে ভালোবাসেন। বর্তমানকালের প্রত্যেকটি বাঙালির ধারণা বাঙালি ছাড়া ভারতের সব প্রদেশেরই লোকই নাকি সাহসী। এ ধারণা আগে ছিল না। বাঙালির বীরত্বে একদিন ভারত মুখরিত হয়ে উঠেছিল, কিন্তু অধঃপতিত বাঙালি সে ইতিহাস আলোচনা করবারও অবকাশ পায় না। তাই মিস্টার মিশ্রকে খাতির করে সকলেই, এমনকি জাদরেল চোর ডাকাতরাও মিস্টার মিশ্রের নামে ভয়ে কাঁপে। চেহারাখানাও তথই বচ, লম্বা 6.5 ফুট, 44 ইঞ্চি বুকের ছাতি, মুখে বড় বড় টাঙ্গির মতো গোফ, পরনে খাকির পোশাক, পায়ে ভারী বুট। দেখলে মনে হয় সব সময় তিনি যেন কোনো একটা যুদ্ধে যাত্রার জন্য তৈরি হয়ে বসে আছেন। মিস্টার মিশ্রের কোনো এক পূর্বপুরুষ নাকি প্রথম বিশ্বযুদ্ধের সময় মেসোপটেমিয়ায় তলোয়ার খেলেছিলেন। সেই সূত্রে আজও তাই তার বুক 44 থেকে মাঝে মাঝে 46 ইঞ্চি হয়ে যায় বলে শোনা গেছে। তবে সাধারণ লোকে মানে দুষ্ট লোকেরা অন্যরকম কথা রটনা করে। তারা বলে মিস্টার মিশ্রের এসব গর্ব কেবল দিনের বেলায়, রাতের বেলা তিনি ভূতের ভয়ে বাড়ি থেকে বের হতেই ভরসা পান না। মিস্টার মিশ্র কিন্তু এসব কথা তুড়ি দিয়ে উড়িয়ে দেন। দৃঢ় কণ্ঠে বলেন, যত সব বাজে কথা, ভূতের বাবার ক্ষমতা আছে আমার কাছে ঘেঁষতে। এই বলেই তিনি সুস্পষ্ট চেহারার দিকে আর চোখে আর একবার ভালো করে তাকিয়ে সগর্জনে হুঙ্কার ছাড়েন, লক্ষ্মণ সিং। সঙ্গে সঙ্গে হয়তো জমাদার এসে সেলাম ঠুকে দাঁড়ায়। মিস্টার মিশ্র মুখ বেঁকিয়ে হুকুম দেন, এই ভূতনাথকে জলদি বলাও। লোকে হয়তো ভাবছে ভূতেদের রাজা ভূতনাথকেই তিনি তলব করে বসলেন। আসলে কিন্তু তা নয়। ভূতনাথ হলো থানার একজন বাঙালি কর্মচারীর নাম। লোকের কাছে নিজের ভৌতিক দুর্বলতা গোপন করবার জন্যেই তিনি ভূতনাথ নামক একজন কর্মচারীকে নিযুক্ত করেছেন বলে প্রবাদ। এ হেন দুর্দণ্ড প্রতাপ মিস্টার মিশ্র বেশ জবরদস্ত চালে গম্ভীর মুখে জমিদার বাড়িতে প্রবেশ করে হাঁক দিলেন, লক্ষ্মণ সিং। সিপাহী লক্ষ্মণ সিং পাশেই ছিল। এত জোর হাঁক দেবার কোনো প্রয়োজন ছিল না। এ যেন দস্যু দলপতিকে সাবধান করে দেয়া হলো, হুঁশিয়ার হও, আমরা এসেছি। অমরেন্দ্রবাবু হাঁক শুনে ওপর থেকে নেমে এলেন। আপনার ছেলে? মিস্টার মিশ্র প্রশ্ন করেন। হ্যাঁ। একা স্কুলে যেত সে? হ্যাঁ, ঠিক বলেছেন। কিন্তু একা তাকে স্কুলে যেতে দিতেন কেন? সগর্জনে বলে ওঠেন মিস্টার মিশ্র, যেন একা স্কুলে যাওয়ার এবং হারিয়ে যাওয়ার সমস্ত দায়িত্ব অমরেন্দ্রের। তার কাছেই কৈফিয়ত তলব করা হচ্ছে। একা যেতে যে এত ভয় আছে তা জানতাম না আমি। কাছেই স্কুল, তাই সকাল বিকেলে। কিন্তু ওই দিন একা গেল কেন? কেন সে হারিয়ে গেল? বাধা দেন মিস্টার মিশ্র। প্রাইজ ডে ছিল, এত ছেলের ভিড়ে সে যে হঠাৎ হারিয়ে যাবে তা কেমন করে বুঝবো? আমতা আমতা করেন অমরেন্দ্রবাবু। ভবিষ্যতে যেন আর এমন না হয়। মিস্টার মিশ্র যেন গর্জন করে সাবধান করে দেন।
কিন্তু যারা তাকে চুরি করে নিয়ে গেল তাদের সঙ্গে তো কোনো কথাবার্তা ছিল না যে আজকেই তারা খোকাকে চুরি করবে। আপনি বরং তাদের খুঁজে বের করবার চেষ্টা। বাধা দিয়ে মিস্টার মিশ্র হুঙ্কার ছাড়েন। উপদেশ দেওয়ার চেষ্টা করবেন না অমরেন্দ্রবাবু। কারো কাছ থেকে আমি উপদেশ নিই না, লোককে আমি উপদেশ দিয়ে থাকি। ধন্যবাদ। তাহলে কি হবে? যা হবে তা আমরাই করব। ভালো কথা, করুন। আপনার বাড়িতে কজন চাকর ঠাকুর দারোয়ান আছে? সব মিলিয়ে 8-10 জন। সবাইকে তলব করুন জলদি। তাদের সাথে খোকার হারিয়ে যাবার কি সম্পর্ক? বাজে তর্ক করবেন না, যা বলছি তাই শুনুন। বলি, থানার দারোগা আমি না আপনি? মিস্টার মিশ্রের 44 ইঞ্চি বুকের ছাতির দিকে তাকিয়ে অমরেন্দ্রবাবু মনে মনে স্বীকার করেন যে তিনিই দারোগা। তাই তিনি আর কোনো দ্বিরুক্তি করতে পারেন না। বাড়ির চাকরেরা একে একে এসে জড়ো হয়। এই, তোমাদের মধ্যে কে খোকাকে চুরি করেছ? সত্যি করে বলো। হুঙ্কার দেন মিস্টার মিশ্র। কেউ কোনো কথা বলে না। মিস্টার মিশ্র আবার গর্জন করেন। তোমরা কি সত্যি কথা বলবে না উপযুক্ত ব্যবস্থা অবলম্বন করতে হবে? মিস্টার মিশ্র হুঙ্কার দেন। ওই রাজমান সিং, সবাইকে বেঁধে থানায় চালান দিতে হবে, বুঝেছ? জি হুজুর। তবে নিয়ে যাও এদের, দেখি এরা মুখ খোলে কিনা। মিস্টার মিশ্র খটপট করে বাড়ির ভেতরে পা বাড়ান। মিস্টার মিশ্রের তদন্তের বহরে সারা বাড়ি কম্পমান। দুর্দণ্ড প্রতাপে সারা বাড়ি তছনছ করে মিস্টার মিশ্র সমরকে খুঁজে বেড়াচ্ছেন। অমরেন্দ্রবাবু বারবার বোঝাবার চেষ্টা করেন যে সমর বাড়ি ফেরেনি, পথ থেকেই সে হঠাৎ কোথাও অদৃশ্য হয়েছে। কিন্তু কে শোনে কার কথা? মিস্টার মিশ্র ঘন ঘন হুঙ্কার ছাড়েন আর বাড়ির এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছুটে বেড়ান। অবশেষে অমরেন্দ্রবাবু যখন বিপর্যস্ত ও ক্লান্ত হয়ে পড়েছেন, তখন হঠাৎ আবির্ভাব ঘটল দীপকের। বাইরে শোনা গেল মোটরের হর্নের শব্দ। কে? মিস্টার মিশ্র যেন লাফিয়ে ওঠেন। মনের ভাবখানা এমনই যে বোধহয় আততায়ী বা চোর হঠাৎ যুদ্ধ ঘোষণা করবার জন্যই ছুটে এসেছে। একজন কর্মচারী এসে জানায়, এই কলকাতা থেকে একজন বাবু এসেছেন হুজুর। অমরেন্দ্রবাবু বলেন, একজন লোকের হাতে চিঠি দিয়ে কলকাতায় পাঠিয়েছিলাম দীপকবাবুর কাছে, তিনিই বোধহয়। আমার বিনা অনুমতিতে কলকাতা থেকে কোনো লোককে আনানো হলো কেন? গর্জন করে ওঠেন মিস্টার মিশ্র। না না, আমার বন্ধু। নাম কি তার? দীপক চ্যাটার্জি। ও, কোন দীপক? কলকাতার পুলিশ কমিশনার মিস্টার বাসুর বন্ধু। কলকাতা পুলিশ অনেক সময় সাহায্য নিয়ে থাকেন। কথা শেষ হয় না, ঘরের মধ্যে প্রবেশ করে দীপক। হাসি মুখে সকলের দিকে চেয়ে নমস্কার জানায়। মিস্টার মিশ্র ভ্রু দুটো কুঁচকে মুখে একটা অনাবশ্যক বিরক্তির চিহ্ন এঁকে প্রশ্ন করেন, মহাশয় কি গোয়েন্দা? হ্যাঁ। দীপক ধীর কণ্ঠে উত্তর দেয়, নিবাস কলকাতা। কতদিন পুলিশে চাকরি করছেন? আগে পুলিশে চাকরি করি না, প্রাইভেট ডিটেকটিভ। শখের গোয়েন্দা। মিস্টার মিশ্র যেন হাসির প্রচণ্ড দমকে ফেটে পড়তে চান। তাতে অসুবিধা কি হলো? শখের গোয়েন্দা কখনো কোনো কাজ করতে পারে নাকি? এই সেই সোনার পাথর বাটির মতো। তার মানে? দীপকের কণ্ঠস্বর তীক্ষ্ণ। আপনি কি মনে করেন সব কাজ করবার ক্ষমতা আপনাদের মতো চেহারা সর্বস্ব লোকদেরই একচেটে? হোয়াট ডু ইউ মিন? গর্জন করে ওঠেন মিস্টার মিশ্র। আমি হলাম গিয়ে চেহারা সর্বস্ব, আর চেহারার উপর নজর দিচ্ছেন? আপনি জানেন যে আমি এই অঞ্চলের বড় দারোগা? আপনার চাকরির গর্ব আপাতত স্থগিত রাখুন। মনে রাখবেন, কলকাতার পুলিশ কমিশনার আমার বন্ধু এবং তিনি আমাকে আপনার চেয়ে অনেক বেশি সম্মান করতে অভ্যস্ত। তাতে আমার কি যায় আসে? বলি মশাই, জীবনে কখনো চোর ডাকাত ধরেছেন? আপনি কটা কেস সলভ করেছেন আগে শুনি? আমার কথা স্বতন্ত্র। মিস্টার মিশ্রের বুক যেন গর্বে ফুলে ওঠে। আমার ঠাকুরদা গত মহাযুদ্ধের সময় মেসোপটেমিয়ায় তলোয়ার খেলেছিলেন। আমার এই 10 বছর চাকরির মধ্যে আমি 30-40টা চুরি কেস আর 8-10টা ডাকাতি কেসের কিনারা করেছি। একবার একটা মার্ডার কেসই যা খেটেছিলাম। বাধা দিয়ে দীপক বলে, আজ পর্যন্ত প্রায় শতাধিক মার্ডার কেস এবং জটিল রহস্যপূর্ণ কেস আমি সলভ করেছি। কয়েকবার কাগজে আমার ছবিও ছাপা হয়েছে, দেখে থাকবেন বোধহয়। মিস্টার মিশ্র যেন চুপসে এতটুকু হয়ে যান। এখানে দণ্ড প্রতাপ দীপক চ্যাটার্জি উপস্থিত থাকলে তার মর্যাদার যে হানি হবে
অনেকটা তা বুঝতে তার সময় লাগে না। একটা অদ্ভুত নৈরাশ্যের ভাব যেন তার সারা মুখে খেলা করে। তিনি ধীরে ধীরে চেয়ারের ওপর বসে পড়ে হাঁক দেন। লক্ষ্মণ সিং, বুধনাথকে বোলাও। লক্ষ্মণ সিং বিনীত কণ্ঠে বলে, হুজুর, বুধনাথ বাবুকে তো সঙ্গে আনা হয়নি, তিনি থানায়। লজ্জিত কণ্ঠে মিশ্র বলেন, কেন? তাকে আনা হয়নি কেন? যাও, এক্ষুনি তাকে ডেকে নিয়ে আসো। কিন্তু হুজুর, থানা এখান থেকে 2 মাইল। তাহলে আমার ঘোড়া নিয়ে যাও, জলদি। লক্ষ্মণ সিং মনিবের মেজাজ বুঝতে পারে না। অগত্যা সে ঘোড়ায় চেপে থানার দিকে রওনা হয়। দীপক ঘটনাটি আগাগোড়া মনোযোগ দিয়ে শোনে। তারপর অমরেন্দ্রবাবুর দিকে চেয়ে প্রশ্ন করে, এই অঞ্চলে কি আপনার কোনো শত্রু আছে অমরেন্দ্রবাবু? না। কোনো লোকের সঙ্গে মনোমালিন্য ঘটেছে? না, তাও তো মনে পড়ছে না। আপনার পরিবারের অন্য কারো সঙ্গে? সেরকম ঘটনা তো জানা নেই আমার। সমর কোনো বন্ধুর বাড়িতে যায়নি তো? না, এত দেরি সে কোনোদিন করে না। তাছাড়া সকালবেলার ঘটনা, এখন সন্ধ্যা হয়ে গেছে, এরকম দেরি সে জীবনে কোনোদিন করেনি। মিস্টার মিশ্র আর চোখে দীপকের গতিবিধি লক্ষ্য করছিলেন। দীপক এবার তার দিকে চেয়ে প্রশ্ন করে, বাড়ির সব চাকর বাকরগুলোকে এ ঘরে জড়ো করে রেখেছেন কেন? থানায় নিয়ে যাওয়া হবে। সে কি কথা? নিরীহ বেচারাদের নিয়ে আপনার এ ধরনের খেয়াল? সব কথার কৈফিয়ত চাইবেন না দীপক বাবু, আমার কাজে অযথা বাধা দেবার চেষ্টা করবেন না। মিস্টার মিশ্রের কণ্ঠস্বর তীক্ষ্ণ শোনায়। কিন্তু আপনার এতটা বাড়াবাড়িও খুব ভালো হচ্ছে বলে আমার মনে হয় না মিস্টার মিশ্র। সে আমি বুঝবো। অয়েল ইওর ওন মেশিন। ঠিক আছে, আমি কলকাতা কর্তৃপক্ষের দৃষ্টি এদিকে আকৃষ্ট করবার চেষ্টা করব। হঠাৎ মিস্টার মিশ্র যেন মুষড়ে পড়েন। তিনি একটু নম্র কণ্ঠে বলেন, মানে সে সেন্সে কথাটা বলিনি আমি। দীপক বাবু, আপনি বিচক্ষণ লোক, বুঝতেই পারছেন এদের দুঘা না দিলে এদের পেটের কথা বের করা সহজ হবে না। দীপক দৃঢ় কণ্ঠে বলে, কোনোদিন মারের ভয় দেখিয়ে অপরাধীর পেটের কথা বের করা যায় না, বরং নিরপরাধ লোক মারের ভয় মিথ্যা স্বীকৃতি একটা কিছু দিয়ে রেহাই পাবার চেষ্টা করে। কিন্তু পেটের দায় আমাদের তা করতে হয় দীপক বাবু। প্রত্যেকটি কেস খুঁটিয়ে খুঁটিয়ে তদন্ত করবার সময় আমাদের কোথায়? দীপক বুঝতে পারে মিস্টার মিশ্রের যা কিছু দাপট তা শুধু মুখে, কিন্তু মনের মধ্যে রয়েছে সেই চিরন্তন সাধারণ চাকুরিজীবীর অসামান্য দুর্বলতা। উপরওয়ালার নামে যারা চিরদিন ভয় ভয় দিন কাটায়, পান থেকে চুন খসলেই দুশ্চিন্তায় অস্থির হয়ে ওঠে। দীপকও তাই ধীর কণ্ঠে একটু তোষামোদের সুর মিশিয়ে বলল, তার চেয়ে একটা কাজ করা যাক মিস্টার মিশ্র। হ্যাঁ, বলুন। আমরা দুজনে বরং একসঙ্গে কাজ করি। আমাকে এই ব্যাপারে হয়তো দিন কয়েক এখানে থাকতে হবে, তাই আমি বলছি যে এতে বোধহয় আপনার সুবিধেই হবে। তা বটে, কিন্তু এটা এমন কিছু জটিল কেস নয় মিস্টার চ্যাটার্জি যে আপনার মতো লোকের হস্তক্ষেপ প্রয়োজন হতে পারে। তা সত্যি, কিন্তু অমরেন্দ্রবাবু আমার বন্ধু, যাতে তার সুবিধা হয় সেটা দেখা আমার কর্তব্য, তাই নয় কি? বেশ, আপনার যা মনে হয়। তবে আপাতত এদের সব জেরা করেই ছেড়ে দিন। বেশ। কথাটা বলেই তিনি সজোরে হাঁক দিয়ে ওঠেন, লক্ষ্মণ সিং, বুধনাথকে বোলাও। দীপক সবিনয় বলেন, লক্ষ্মণ সিং তো আপনার ঘোড়া নিয়ে বুধনাথ বাবুকেই আনতে গেছে। লজ্জিত কণ্ঠে মিস্টার মিশ্র বললেন, ও হো, আমার মনে ছিল না। কিছু মনে করবেন না মিস্টার চ্যাটার্জি, মানে আমি ভেবেছিলাম। না না, আমি কিছু মনে করিনি মিস্টার মিশ্র। আসুন ওদের কথাগুলো জিজ্ঞাসা করা যাক। সেদিন রাতে এমন আরেকটি ঘটনা ঘটল যাতে সাধারণ মানুষের মনের আতঙ্ক আরো অনেক গুণ বেড়ে গেল। সেদিন রাত 10টা। পৃথিবীর আত্মা বিবশ হয়ে আসছিল শান্ত অলস রাত্রির মৌন ঘন অবগুণ্ঠনের ছোঁয়ায়। কলঙ্কিনীর বিলের ওপর দিয়ে বয়ে চলেছিল দক্ষিণা হাওয়া সনসন শব্দে। মাতাল হাওয়ার উন্মুক্ত দাপাদাপি, আকাশের বুকে মেঘের ঘন ঘন গর্জন, বিদ্যুতের চকিত মাতামাতি। প্রত্যেকটি মানুষের মনের মধ্যে যেন কোন একটা অজানা ভয়ের ছোঁয়া এসে তাদের বিভ্রান্ত করে তুলেছিল। কলঙ্কিনীর বিলের জলের ওপর দিয়ে পাকলা হাওয়া বয়ে চলেছিল দুরন্ত উন্মত্ততা নিয়ে। বিলের জল যেন আবর্তে স্পন্দিত হয়ে উঠছিল। বিলের পাশের ঘন বাঁশবন উঠেছিল হাওয়ায় শব্দে সনসনিয়ে। বিলের জল যেন নেচে নেচে উঠছিল বাতাসের পাগলামিতে। একজন গ্রামবাসী গভীর রাতে পথ চলতে চলতে কলঙ্কিনীর বিলের ধারে এসে পড়েছিল। বৃষ্টি পড়ছিল মুষলধারে।
মেঘের গর্জনের সাথে সাথে সোনালী বিদ্যুতের ইশারা মানুষের মনকে অজানা ভয়ে বিহ্বল করে তোলে। লোকটা দেখল কলঙ্কিনীর বিলের ধারে একটা বটগাছের নিচে আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল সে। ভয়ে তার সারা শরীর যেন মাঝে মাঝে শিউরে উঠতে থাকে, কিন্তু তবু এখানে ছাড়া আশ্রয় নেবার মতো কোনো জায়গা খুঁজে পায় না সে। ভয় ভয়ে সে তাই এখানে চুপচাপ দাঁড়িয়ে রাম নাম জপ করতে থাকে। একটু পরেই হয়তো বিল থেকে জেগে উঠবে কলঙ্কিনীর প্রেতাত্মা, হয়তো বাতাস ভরে উঠবে তার অট্টহাসির শব্দে। হঠাৎ একটা জিনিস লোকটার দৃষ্টি আকর্ষণ করলো। বটগাছটা থেকে হাত 30 দূরে হঠাৎ একটা আলো জ্বলে উঠেই দপ করে নিভে গেল। কিসের আলো ওটা? লোকটা সবাই ভাবতে থাকে ওটা নিশ্চয়ই আলিয়ার বা কলঙ্কিনী প্রেতাত্মা। পিপাসায় তার কণ্ঠনালী শুকিয়ে ওঠে, কপালে জমে ওঠে বিন্দু বিন্দু ঘাম। আলোটা জ্বলে উঠেই নিভে গিয়েছিল, আবার জ্বলে উঠল সেটা। লোকটার চমক ভাঙল এবার। ওরা নিশ্চয়ই টর্চের বা ওই ধরনের কোনো জিনিসের আলো বলে মনে হচ্ছে, কিন্তু এখন উপায়? লোকটা চুপচাপ উৎকণ্ঠ হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু তাতেও কি তার রক্ষে আছে? শোনা গেল দুজন লোকের কথা বলার শব্দ। লোকটা কৌতূহলী হয়ে তাদের কথায় কান দিল, কিন্তু সবগুলি কথা তার কানে পৌঁছলো বলে মনে হয় না। 2-4টে কথা মাত্র শুনতে পেল সে। কথা বলছে দুজন ধীর অথচ সন্ত্রস্ত কণ্ঠে। একজন বলে, এবার তাহলে কি করা যাবে বলো তো? উত্তরে অন্য কণ্ঠ বলে, প্রথম থেকে যখন আমার কথা মতো কাজ করনি তখন মিথ্যা সে চেষ্টা করে আর লাভ কি? তোমার সঙ্গে কোন বিষয়ে আমার মতভেদ হয়েছে? অনেক বিষয়। কেন? ছেলেটাকে অত তাড়াতাড়ি চুরি করা উচিত হয়নি। তাতে হয়েছে কি? দেখছো না, কলকাতা থেকে গোয়েন্দাটা এসে হাজির হয়েছে এখানে। এখন শেষ পর্যন্ত না কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়ে। কিন্তু এছাড়া তো উপায় ছিল না। ওই একগুয়ে জমিদারটা সহজে আমাদের কথা শুনতো না। এখন যত সত্তর ওরা ছেড়ে যায় ততই মঙ্গল। কিন্তু তার আগে আমাদের উপযুক্ত ব্যবস্থা অবলম্বন করতে হবে। কি ব্যবস্থা? আমাদের এমনভাবে জানাতে হবে সব ব্যাপারটা যাতে ওরা বিন্দুমাত্র বুঝতে না পারে। লোকে কথায় বলে আগুন আর শত্রুরের শেষ রাখতে নেই। কিন্তু যদি না ছাড়ে? তবে অন্য উপায় দেখতে হবে। কি উপায় দেখবে আবার নতুন করে? সে পরে ভেবে ঠিক করা যাবে। আচ্ছা, তাহলে এবার কিভাবে কাজ শুরু করবো কর্তা? কোনো ভাবনা নেই, যেরকম নির্দেশ তোমাদের আগে দেওয়া হয়েছিল সেরকম ভাবেই কাজ করে যাও। ও আচ্ছা, তাহলে আর দেরি করো না যেন। মোটেই দেরি হবে না কর্তা, কিন্তু আমার ভাগের টাকাটা? আগেই তো বলা আছে 10,000 পাবে কাজ শেষ হলে। আচ্ছা, অগ্রিম নাও এই 500। কিন্তু সব কাজ ঠিক সময় মতো করতে হবে, অথচ উপযুক্ত সময় যদি টাকাগুলো না পাই? ভয় নেই, টাকার পাই পয়সা পর্যন্ত তোমাকে হিসাব করে দেওয়া হবে। আমি তো আপনাকে অবিশ্বাস করছি না কথা, কিন্তু আপাতত এর বেশি দেওয়া সম্ভব নয়। তবে তুমি যখন বলছো তখন আর 100 টাকা বেশি দিচ্ছে নাও। কয়েক মুহূর্তে নীরবতা, তারপরেই কে যেন বলে ওঠে, কিন্তু ওখানে কে যেন নড়লে বলে মনে হলো না? কেউ বোধহয় ওখান থেকে লুকিয়ে আমাদের কথা শুনছিল। হুঁশিয়ার কর্তা! সঙ্গে সঙ্গে সা করে একখানা ছোড়া ছুটে যায় পাশের ঝোপের দিকে। লোকটা মাটিতে বসে পড়ে। ছোড়াটা তার পাশ দিয়ে গিয়ে গাছের সঙ্গে বিদ্ধ হয় সশব্দে। লোকটা প্রাণপণ বেগে ছুটতে ছুটতে বন জঙ্গল ভেদ করে এগিয়ে যায়। কতক্ষণ সে ছুটেছিল খেয়াল নেই, যেন মাঝরাতে নিশিতে পাওয়া লোকের মতো পাল্লা দিয়ে ছুটছিল সে। যখন তার চমক ভাঙল তখন সে গ্রামের মধ্যে প্রবেশ করেছে। তাকে এইভাবে ছুটতে দেখে 2-4 জন লোক তাকে ঘিরে দাঁড়ায়। 2-1 জন তাকে প্রশ্ন করবার চেষ্টা করে, কিন্তু মুখ ফুটে কিছু বলবার আগেই সে দারুণ উত্তেজনায় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। পরদিন সকাল। স্থানীয় থানায় ঘটনাটা ডায়েরি করে লোকটি। সব কথা একে একে খুলে বলে দারোগা মিস্টার মিশ্রের কাছে। মিস্টার মিশ্র সব কথা শুনে যেন আকাশ থেকে পড়েন। তিনি বোধহয় বুঝতে পারেন যে দীপককে ছাড়া এইসব জটিল রহস্যের কিনারা করা খুব সহজ হবে না। ঘটনাগুলো তিনি সব ডায়েরি করে নেন। তারপর লোকটিকে নিয়ে রওনা হন জমিদার অমরেন্দ্রবাবুর বাড়ির দিকে। কলঙ্কিনীর বিলের বুকে এই যে সব ঘটনা ঘটে চলেছে তার সঙ্গে অমরেন্দ্রবাবু যে ওতপ্রোতভাবে জড়িত সে বিষয়ে তার সন্দেহ থাকে না এতটুকু। অমরেন্দ্রবাবুর বাড়িতে গিয়ে তারা যখন উপস্থিত হন তখন বেলা প্রায় 10টার কাছাকাছি। সারা বাড়ি স্তব্ধ, যেন মৃত্যুর তুহিনতা অক্টোপাসের মতো সারা বাড়িখানাকে বেষ্টন করে থাকে। মিস্টার মিশ্র যেন বাড়ির লোকেদের ঘুম ভাঙাবার জন্যেই সজোরে হেঁকে ওঠেন।
লক্ষ্মণ সিং। জি হুজুর। দেখ তো বাড়ির সকলে কোথায় গেলেন। কথা শেষ হয় না, ওপর থেকে নেমে আসেন অমরেন্দ্রবাবু, তার সঙ্গে সঙ্গে আসে দীপক। কিন্তু তাদের মুখের দিকে চেয়ে মিস্টার মিশ্র কেমন যেন থমকে যান। সবকিছুই তার কাছে কেমন যেন ধোঁয়া ধোঁয়া মনে হয়, গুলিয়ে যায় সব চিন্তা। কি খবর মিস্টার মিশ্র? দীপক প্রশ্ন করে। আগে আমি এসেছি একটা বিষয়ে আপনার সঙ্গে পরামর্শ করতে, জরুরি ব্যাপার। হ্যাঁ বেশ বলুন। কাল রাতে কলঙ্কিনীর বিলের ধারে দুজন লোককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। তারা এই অঞ্চলের একজন লোককে হত্যা করবার জন্যে একটা ছোড়া ছুঁড়ে মেরেছিল, কিন্তু সে অল্পের জন্য বেঁচে গেছে। কোথায় সে লোক, নাম কি তার? আগে তার নাম বিনোদ। আমার কাছে সকালে উঠেই গিয়েছিল ঘটনাটা ডায়েরি করাতে। আমি তাকে সঙ্গে করে এনেছি। ভালো কথা, তাকে রেখে আনুন। আমি তাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই। কিন্তু আপনাদের সকলকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন দীপক বাবু? আজ সকালের ডাকে একটা ভয় দেখানো চিঠি এসেছে। ভয় দেখানো চিঠি? হ্যাঁ, বন্ধুর চরম পত্র। কি ব্যাপারে? এই কলঙ্কিনীর বিলের ব্যাপারেই। আপনি ইচ্ছা করলে সেটা দেখতে পারেন। বেশ, দেখানো চিঠিখানা, যদি কোনো নতুন সূত্র পাওয়া যায় সেটা থেকে। ধন্যবাদ। দীপক অমরেন্দ্রবাবুকে কি যেন ইঙ্গিত করে। অমরেন্দ্রবাবু ভেতরে চলে যান। মিনিট দুয়েক পরে তিনি ফিরে আসেন। হাতে তার নীল রঙের একখানা খাম। খামের মধ্য থেকে চিঠিখানা বের করে তিনি তুলে দেন মিস্টার মিশ্রের হাতে। মিস্টার মিশ্র ভ্রু দুটো কুঁচকে চিঠিখানায় মনোযোগ করেন বেশ ভালোভাবে। তাতে লেখা, প্রিয় অমরেন্দ্রবাবু, আপনার সঙ্গে আমার চাক্ষুষ পরিচয় আছে, তাই আপনার সামনে এসে সব কথা জানাতে পারছি না। আমি তাই বিশেষ ছদ্মনামের আড়ালে নিজের পরিচয় গোপন করে রাখছি। আমি চাই আপনি আমার কথা শোনেন, আমার আদেশ মান্য করেন, কিন্তু সাধারণভাবে বললে আপনি আমার কথাকে হেসে উড়িয়ে দেবেন। তাই বিশেষ কৌশল অবলম্বন করতে হলো আমাকে। আপনি মনে রাখবেন, আমার এ চিঠির বিশেষ মূল্য আছে। সামান্য কারণে ছেলে খেলা করতে এ চিঠি লিখছি না আমি। আপনার ছেলেকে আমরাই আটকে রেখেছি। কেন তা জানাতেও কোনো আপত্তি নেই আমাদের। কলঙ্কিনীর বিল তার প্রাচীন ঐতিহ্য নিয়ে যুগ যুগ ধরে সাধারণ মানুষের চোখে রহস্যময় হয়ে আছে। আমরা চাই সে এইভাবেই থাকুক। মৃত্যুর নৈরাজ্যে আপনি এনেছেন জীবনের স্পন্দন। আপনি গড়ে তুলেছেন ফ্যাক্টরি, মানুষের বাসস্থান। আমি চাই আপনি 7 দিনের মধ্যে এই অঞ্চল ছেড়ে অন্যত্র চলে যাবেন। আর ফ্যাক্টরি কারো কাছে বিক্রি করতে পারবেন না। এরা সম্পূর্ণ বাজেয়াপ্ত হবে। কলঙ্কিনীর প্রেতাত্মা তাতে তৃপ্ত হবে। আপনার ওপর যে অভিশাপ এসে পড়েছে তা বন্ধ হবে। আপনি আবার নতুন আনন্দে নিজের সত্তাকে সার্থক করে তুলবেন। হয়তো এর জন্যে আপনার কিছু আর্থিক ক্ষতি হবে, আমরা তা জানি, কিন্তু আপনার ছেলের প্রাণের চেয়ে তা নিশ্চয়ই বড় নয়। আর আমাদের কথা না শুনলে শুধু ছেলে নয়, আপনাদের পরিবারের প্রত্যেকেরই জীবন বিপন্ন হবে। আশা করি আমাদের কথা রক্ষা করে চলবেন। উপদেশের ধৃষ্টতা মার্জনীয়। ইতি ভূতনাথ। শুনছেন স্বপন কুমারের লেখা উপন্যাস পরশ পাথর। এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নিন। চিঠিখানা আগাগোড়া পড়ে ফেলেন মিস্টার মিশ্র। দীপক তার দিকে চেয়ে প্রশ্ন করে, কিরকম মনে হলো আপনার? মিস্টার মিশ্র ভ্রু দুটো কুঞ্চিত করে বলেন, নতুন কিছুই দেখতে পেলাম না। এরকম চিঠি যে আসবে তা জানতাম। ও জানতেন? হ্যাঁ। কি করে? কেন, ডিটেকটিভ বই পড়েননি? বই? হ্যাঁ, তাতে দেখেননি যে ছেলে হারালেই ডাকাতেরা টাকা চেয়ে চিঠি পাঠায়? কিন্তু টাকা কে চাইছে? চাইনি, হয়তো ভবিষ্যতে চাইবে। আপনার বুদ্ধির তীক্ষ্ণতার চোটে কাজ করাই অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে মিস্টার মিশ্র। কেন? এদের দাবি মিটিয়ে ফেললেই তো ঝামেলা চুকে যায়। কি দরকার মিথ্যা ঝামেলা বাড়িয়ে? তবে আপনার ইচ্ছে অমরেন্দ্রবাবু এত কষ্টে উপার্জিত টাকা পয়সা খরচ করে যে ফ্যাক্টরি গড়ে তুললেন, সেসব ছেড়ে চলে দিয়ে যাবেন সামান্য একজন ভদ্রলোকের ভয়ে? না, সেরকম কথা বলছি না, কিন্তু এই ভূতনাথটাকে। তা তো বুঝতে পারছি না এতটুকু। বুঝলে কি আর এতক্ষণ চুপ করে বসে থাকি? তা যে থাকতেন না বুঝি, কিন্তু আমার কাছে তো ভূতনাথ বলে একজন লোক কাজ করে। সে মোটেই নয়। কেন? সে হলে কখনো নিজের নাম জাহির করতো না। এ নিশ্চয়ই আপনাকে ঠাট্টা করবার জন্যে আপনার নামটা ব্যবহার করা হয়েছে বলে মনে হয়। ঠাট্টা? হ্যাঁ, ঠিক তাই। আপনি যে এ চিঠি পেয়ে খুব রেগে যাবেন, ওরা তা বুঝতে পেরেছিল।
যদি না রাখি? তবে ওদের ক্ষতি নেই, ওরা জানে আপনি রাখলে আর ভালো কাজ করতে পারবেন না, তাই এই প্যাচ। যত সব কাণ্ড যা হোক, ভাগ্যিস এরকম ডাকাতের দলের পাল্লায় আগে কখনো পড়িনি। তা তো পড়েননি, কিন্তু এক্ষেত্রে কি করা যায় স্থির করুন দেখি। কি করা যায় তাই তো ভাবছি। আমি বরং একটা ভালো প্ল্যান দিই। হ্যাঁ বেশ বলুন। আজ রাতে কালকের গ্রামবাসীর বদলে আমি স্বয়ং ছদ্মবেশী গভীর রাতে কলঙ্কিনীর বিলের ধারে গিয়ে দেখি কিছু খুঁজে বের করতে পারি কিনা। আপনি একা যাবেন দীপক বাবু? হ্যাঁ। কিন্তু ওই বিপদ। এই জন্যই আপনাকে ওবেলা ঠাট্টা করে চেহারা সর্বস্ব বলে সম্বোধন করেছিলাম মিস্টার মিশ্র। আপনার চেহারা আছে, সাহস নেই। আমাদের সাহসটা ভগবান একটু বেশি পরিমাণেই পরিবেশন করেছেন। মিস্টার মিশ্র এই কথার কোনো উত্তর দেন না। এরপর দীপক লোকটাকে মোটামুটি জিজ্ঞাসা করতে শুরু করলো। আপনি কোথায় থাকেন? এই গাই। কাজ করেন কোথায়? ফ্যাক্টরিতে। জমি জমা কিছু আছে? বিশেষ না। আচ্ছা, অবস্থা কেমন আপনার? কোনো রকমে চলে যায়। আজকাল ফ্যাক্টরিতে কাজ পেয়ে বেঁচে গেছি বলা চলে। এর আগে কি করতেন? পাশের গায়ের জমিদারি সেরেস্তায় কাজ করতাম। আপনার নাম? বিনোদ। এই গ্রামে আপনার আত্মীয় স্বজন কেউ আছে? মা, স্ত্রী আর দুটি ছেলে মেয়ে। কাল অত রাতে ওখানে গিয়েছিলেন কেন? ও পথ দিয়ে ফিরছিলাম। কোথায় গিয়েছিলেন অত রাতে? কাল সন্ধ্যায় গিয়েছিলাম পাশের গ্রামের জমিদার বাবুর কাছে টাকা চাইতে। আগের মাইনে কিছু এখনো পাওয়া আছে কিনা। টাকা পেয়েছেন? আগে হ্যাঁ। আপনি এই কাজে যাবার আগে কাউকে সে কথা বলে গিয়েছিলেন? না। কেউ কি টাকার লোভে আপনাকে অনুসরণ করতে পারে? আমার তো তা মনে হয় না। আপনি যখন ছুটে পালিয়ে এলেন তখন আপনার পেছনে কেউ ছুটে এসেছিল? সে আমি ঠিক বুঝতে পারিনি। বাড়ি ফিরেছিলেন কটায়? মনে নেই। আমি গায়ে ঢুকেই জ্ঞান হারিয়ে ফেলি। আমাকে গায়ের লোক ধরাধরি করে কটার সময় যে বাড়ি নিয়ে যায় তা মনে ছিল না। ভালো কথা। আপনার জ্ঞান হলে কি সব কথা বেশ স্পষ্ট মনে পড়েছিল, না কিছু কিছু বানিয়ে বলছেন? না না, সব মনে পড়েছিল। বেশ, আপনি এখন যেতে পারেন। আর কিছু জানবার প্রয়োজন নেই আমার আপাতত। ভবিষ্যতে যদি আর কোনো কথা জিজ্ঞাসা করার দরকার হয় আপনাকে ডেকে পাঠাবো। ধন্যবাদ। লোকটি উঠে পড়ে। দীপকও সোজা উঠে দাঁড়ায়। সেই দিন রাত্রি 9টায় মুটে মজুর শ্রেণীর একজন কারখানার লোককে দেখা যায় গ্রামের পথ ধরে কলঙ্কিনীর বিলের দিকে এগিয়ে যেতে। আকাশে মেঘের আনাগোনা, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। বর্ষাকাল, তাই যে কোনো মুহূর্তে ঝমঝম করে মুষলধারে বৃষ্টি নামতে পারে। লোকটা তা জানত, তাই সে একটা ছাতা হাতে করে এসেছে। এ পথ দিয়ে যেতে যে অনেকটা সময় লাগবে তা বোধহয় জানা ছিল তার। পথ সংক্ষেপ করবার জন্যেই বোধহয় সে এই রাস্তা দিয়ে এসেছে। তা না হলে আজকের দিনে এ পথ দিয়ে চলতে কেউ সাহসী হতো কিনা সন্দেহ। লোকটা এগিয়ে চলে। কিছুটা এগিয়েই ডান দিকে জঙ্গল আরম্ভ, ঘন বন। তারপর শুরু হয়েছে কলঙ্কিনীর বিল। ঠিক এই জায়গায় আসবার সাথে সাথে বৃষ্টি নামলো মুষলধারে। ঝমঝম করে প্রচণ্ড বেগে বৃষ্টি পড়তে লাগলো। লোকটা আশ্রয় নিল একটা গাছের নিচে। একটা গাছ বললে ভুল হবে, কয়েকটা গাছ মিলে একটা জংলা জায়গার সৃষ্টি করে রেখেছিল। লোকটা সেখানে আশ্রয় নিল। বৃষ্টি আরো জোরে পড়ছে। লোকটা হাই তুলল। বেশ সময় নেবে বৃষ্টি ছাড়তে। ছাতা মাথায় দিয়ে দাঁড়ালো সে। হঠাৎ ঝোপের মধ্যে শব্দ শোনা গেল। লোকটা যেখানে দাঁড়িয়ে তা থেকে মাত্র 7-8 হাত দূর থেকে শব্দটা আসছে। এই জঙ্গলে আবার কে এলো? তার মতোই কোনো পথভ্রষ্ট পথিক নাকি? লোকটা এগোতে পারে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। বেশ কিছুক্ষণ কি যেন ভাবে। এধারে শব্দটা এগিয়ে আসছে। লোকটা হঠাৎ ছাতা বন্ধ করে, তারপর কোমরে হাত দেয়। কোমরের বেল্টে লাগানো একটা রিভলভার। এরকম একজন সাধারণ লোকের কাছে যে রিভলভার থাকতে পারে এ কথা ভাবাই যায় না। লোকটা রিভলভার তুলে ধরে ঝোপের দিকে। পরপর 2 বার ফায়ার করে। তীব্র শব্দ। সারা বনভূমি যেন সে শব্দের দোলায় মৌনতা কাটিয়ে থরথর করে কেঁপে ওঠে। এতক্ষণে লোকটার হুঁশ হয়। সে এসেছে সাধারণ ফ্যাক্টরির শ্রমিকের ছদ্মবেশে।
এত তাড়াতাড়ি উত্তেজিত হয়ে ফায়ার করা উচিত হয়নি তার। হঠাৎ একটা ছোড়া এসে লাগে লোকটার ডান দিকের গাছে। বোধহয় কেউ ঝোপের মধ্য থেকে ছোড়াটা ছুঁড়েছে। ছদ্মবেশী লোকটি এবার গাছের গা থেকে ছোড়াটা খুলে নেয়। তার আগায় বাঁধা একটা কাগজ। যে ছোড়াটা ছুঁড়েছে সেই কাগজটা আগায় দিয়ে ছোড়া ছুঁড়ে মেরেছে। কিন্তু কে ওরা, কি তাদের পরিচয়, তা থেকে যায় রহস্যাবৃত। লোকটা কাগজ খুলে ধীরে ধীরে পড়তে শুরু করে। তাতে লেখা, প্রিয় গোয়েন্দা প্রবর, সত্যি তোমার সাহসের তারিফ করতে হয়। আমি স্বীকার করতে বাধ্য যে তোমার সাহস অতুলনীয়, কিন্তু এত সাহস তোমার কোনো কাজেই লাগলো না। তুমি জানো আমরা এত বোকা নই। তোমার ছদ্মবেশ দেখে চিনতে এতটুকু কষ্ট হয়নি আমাদের। তাছাড়া তোমার মতো ফ্যাক্টরির শ্রমিকের কাছে রিভলভার এলো কোত্থেকে শুনি? একে ছেড়ে ভুলানো ব্যাপার পেয়েছো যে যা ইচ্ছা করে ফেলবে? যাক, এবার আসল কথা শোনো। আমরা চাই আগামী 7 দিনের মধ্যে তোমার বন্ধু যাতে সদলে এই অঞ্চল হতে চলে যান, তুমি সেই ব্যবস্থা করো। সময়ের জন্য কোনো ভাবনা নেই। তার জীবনের সব দায়িত্ব আমরা নিয়েছি। তার কোনো বিপদ হয়ে থাকলে আমরা দায়ী। ভয় নেই, যথা সময় তোমার বন্ধু তার ছেলেকে ফিরে পাবেন। শুধু আমাদের হুকুম তাকে মেনে চলতে হবে। আর শোনো বন্ধু, তোমার কৌতূহল বড্ড বেশি হয়ে যাচ্ছে, আর একটু বেশি সাবধানে থেকো। আমরা চাই না কেউ অপঘাতে মারা যায়। ইতি তোমার বন্ধু ভূতনাথ। সারাটা সকাল দীপকের যেন অদ্ভুত একটা কর্মব্যস্ততার মধ্য দিয়ে কেটে গেল। দীপক খুব ভালো করে তার কর্মপদ্ধতি স্থির করল। কিভাবে খুব সহজে এদের সান্নিধ্যে পৌঁছানো যায় সে বিষয়ে অনেক প্ল্যান করল সে। ঠিক দুপুরে এলেন মিস্টার মিশ্র। দীপক তখন দুপুরের খাওয়া শেষ করে বিশ্রাম নেবার উদ্যোগ করছে। মিস্টার মিশ্রের আগমনে তার দিবানিদ্রাটা স্থগিত রাখতে হলো। কি খবর মিস্টার মিশ্র? খবর জরুরি। অর্থাৎ? কলঙ্কিনীর বিলের ধারে একজন লোকের মৃতদেহ পাওয়া গেছে। ও তাই নাকি? কাল হয়তো আমাকে ওই হতভাগ্যের দশাই বরণ করতে হতো, নেহাত বরার জোরে। কি ব্যাপার বলুন তো? এই দেখুন। দীপক চিঠিখানা বের করে তুলে দেয় মিস্টার মিশ্রের হাতে। মিস্টার মিশ্র আগাগোড়া চিঠিখানা পড়ে বলেন, ঠিক আছে। ঠিক আছে মানে? মানে আর কিছু নয়, আমার থিওরির সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। কি আপনার থিওরি? এই লোকটি বদ্ধ উন্মাদ। লোকটি মানে? লোকটি অর্থাৎ যে লোকটি এই সব কাণ্ড কারখানা করে চলেছে, এই তার কথাই বোঝাচ্ছি আমি। লোকটি উন্মাদ? হঠাৎ এ থিওরিতে আপনি পৌঁছালেন কেমন করে মিস্টার মিশ্র? উন্মাদ না হলে কোথায় কলঙ্কিনীর বিলের ধারে কে গেল আর কে ফ্যাক্টরি তৈরি করলো তা নিয়ে মাথা ঘামিয়ে লাভ কি তার? ঠিক কথাই বলেছেন মিস্টার মিশ্র। দীপক দীর্ঘশ্বাস ফেলে। লোকটার মানসিক সুস্থতা সম্বন্ধে সন্দেহের অবকাশ আছে। মিস্টার মিশ্র কোনো কথা বলেন না। দীপক বলে, এখন তাহলে আসল কথায় আসা যাক। যে লোকটির মৃতদেহ পাওয়া গেছে তাকে কি আইডেন্টিফাই করতে পেরেছেন আপনারা? হ্যাঁ, নিশ্চয়ই। কে সে? ভূতনাথ। কোন ভূতনাথ? আমাদের থানার কর্মচারী, কিরানিও বলতে পারেন। আশ্চর্য, কিভাবে মৃত্যুবরণ করলো সে? বুকের বাঁ দিকে ছোড়াবিদ্ধ অবস্থায় পা গিয়েছিল। তাতে মনে হয় এইটাই হচ্ছে তার মৃত্যুর কারণ। বুঝেছি। দীপক একটু থেমে বলে, এই লোকটির ইতিহাসে এমন কোনো কিছু ছিল যা থেকে আন্দাজ করা যায় যে ও কেন মৃত্যুবরণ করলো? না, তেমন কিছু জানা নেই। না, লোকটার অতীত জীবনে সন্দেহজনক কোনো ঘটনা ঘটেছিল বলে জানা আছে আপনার? না, তেমন কিছু ঘটেনি। ভূতনাথের কর্মক্ষমতা সম্পর্কে আপনার ধারণা কি? লোকটা সত্যিই খুব খাটতে পারতো মুখ বুঝে। আচ্ছা, ও থানায় কতদিন কাজ করেছে? 4-5 বছর। তার আগে? বসে থাকতো নিষ্কর্মার মতো। লোকটার যে বিশেষ বুদ্ধিশুদ্ধি আছে তা মনে হয় না। আমি দয়া করে ওকে কাজ দিয়েছিলাম। আচ্ছা, ও কি এই কাজ ছেড়ে দেবে বলে কোনো কথা বলেছিল আপনার কাছে? হঠাৎ মিস্টার মিশ্রের যেন একটা কথা মনে পড়ে যায়। তিনি একটু হেসে বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথাটা মনে পড়েছে। কি বলুন তো? হ্যাঁ, ও বলেছিল যে পুলিশ লাইনে কাজ করতে ওর মোটেই ভালো লাগছে না।
তাই ও অন্য কোনো কাজে যোগ দেবে। হঠাৎ ওর মনে এরকম ইচ্ছে থাকলো কেন? তা কিছু স্পষ্ট করে বলেনি। কি ধরনের কথা বলেছিল? কিছুটা অস্পষ্ট। কেন যে ও অমন কথা বলেছিল তা তখন বুঝতে পারিনি। ঠিক কি কথা বলেছিল? ও বলেছিল যে 2-1 মাসের মধ্যে চাকরি ছেড়ে দিয়ে ফ্যাক্টরির কাজে যোগ দেবে। ওর বাবা না ঠাকুরদা নাকি ওর জন্যে বহু টাকা জমিয়ে রেখে গেছে, সেই টাকাতেই ওর দিন চলবে। ওর বাবা তাহলে বড়লোক ছিলেন? সেরকম গল্পই তো শুনেছি ওর কাছে, কিন্তু বাস্তবে এমন কিছুই কোনোদিন দেখতে পাইনি যা থেকে কথাটাকে সত্যি বলা যেতে পারে। দীপক একটু চিন্তা করে বলে, ঠিক আছে মিস্টার মিশ্র, মৃতদেহ পোস্টমর্টমে পাঠিয়ে দিন, আমার আর তা দেখবার প্রয়োজন নেই এখন। মিস্টার মিশ্র দীপকের কথা শুনে যেন একটু অবাক হয়ে যান। দীপক মনে মনে কর্মপদ্ধতির একটা চার্ট ঠিক করে নেয়। সে বুঝতে পারে ঘটনাজাল যতই জটিল হোক, এর পেছনে আছে একজন কুচক্রী লোকের স্বার্থ। কিন্তু কি সে স্বার্থ? দীপক বুঝতে পারে সমরকে যে বা যারা চুরি করেছে তারা চায় জমিদার অমরেন্দ্রবাবু এই অঞ্চল ছেড়ে চলে যান। কিন্তু অমরেন্দ্রবাবু এসেই তো এই অঞ্চলকে এতটা সমৃদ্ধ করেছেন, তবে তাকে এখান থেকে বিদায় করে কলঙ্কিনীর বিলকে আবার অন্ধকারের গর্ভে ডুবিয়ে দিয়ে তার লাভ কি? একটা কথা দীপকের মনে হয়, কলঙ্কিনীর বিলের অশরীরী কথা সে মোটেই বিশ্বাস করে না। তবে একটা শরীরী অপরাধী যে এর পেছন থেকে সব কাজ করে চলেছে, এই কথাটা সে দৃঢ়ভাবে বিশ্বাস করে। সেই অপরাধীটিকে খুঁজে বের করে তাকে শাস্তি দেওয়াই তার কর্তব্য, আর সেই সঙ্গে সমরকে উদ্ধার করা। দীপক চিন্তা করে তার প্রথম কাজ হলো কলঙ্কিনীর বিলের চারপাশটা ভালো করে খোঁজা। কিন্তু বিলের পাশে যাওয়া যাবে পরে, আগে দেখা যাক বিলের ধারের ভাঙা বাড়িটা। দীপকের ধারণা ওই ভাঙা বাড়িটিকে কেন্দ্র করে হয়তো কোনো রহস্যের চাবিকাঠি লুকিয়ে থাকতে পারে। দীপক তাই সবার আগে সেই ভাঙা বাড়িটা লক্ষ্য করে সংগোপনে এগিয়ে যায়। তার ধারণা ওই ভাঙা বাড়িটার চারপাশে হয়তো শত্রুপক্ষের কোনো লোক গুপ্তভাবে পাহারা দেয়। হয়তো ওই ভাঙা বাড়ির দিকে পা বাড়ালেই তাকে বিপদে পড়তে হবে। কিন্তু তবু সে তার জন্যে ভয় করে না। ভয় পেলে তা চলবে না। ভয়কে জয় করতে পেরেছে বলেই আজ সে সারা ভারতের অপ্রতিদ্বন্দ্বী গোয়েন্দা। বাড়িটার চেহারা দেখে মনে হয় তার অর্ধেকের ওপরই বোধহয় আজ আর নেই। কিছুটা অংশ শুধু অনেক কষ্টে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর তার চারপাশে স্তূপীকৃত ইটগুলি দেখে মনে হয় সেগুলো যেন কোনো এক সুপ্রাচীন দিনের নীরব সাক্ষ্য বহন করছে। বাইরের দুটি ঘর শুধু আছে। ঘরের সামনে যে বড় বারান্দা ছিল সেটি ভেঙে গেছে, পেছনের অংশ অনেকটা ভাঙা। সারাটা বাড়ি জংলা গাছে বোঝাই। বাড়ির চারপাশে যেমন বাবলা আর কাঁটা নোটে থেকে বিভিন্ন গাছের জটলা। বাড়ির দেয়ালের ফাটলেও তেমনি নিম, বট, অশ্বত্থ প্রভৃতি নানান জাতের গাছ। 2-4টে চামচিকে বা ওই ধরনের পাখিকেও দেখা যায় ঘরের মধ্যে উড়ে বেড়াতে। দীপক খুব সাবধানে বড় ঘরটার মাঝখানে এসে দাঁড়ায়। একটা বড় সাপ সাত করে ইটের পাজা থেকে বের হয়ে এসে সামনে ফনা তুলে দাঁড়ায়। দীপক একটা ইটের টুকরো তুলে নিয়ে সাপটাকে মারতে যায়, কিন্তু তার আগেই সাপটা আবার চট করে আর একটা ইটের গাদায় ঢুকে পড়ে। খুব সন্তর্পণে চারদিকে চেয়ে চেয়ে দীপক এগোয়। বড় ঘরের পাশে একটা ছোট ঘরে সে গিয়ে পৌঁছয়। এই ঘরটা অনেকটা পরিচ্ছন্ন বলেই মনে হয়। দেখে দীপক বুঝতে পারে এই ঘরে এখনো মাঝে মাঝেই মানুষের আনাগোনা হয়। কারা আসে এখানে? কেনই বা আসে? হঠাৎ ঘরের কোণে কয়েকটা পোড়া সিগারেটের টুকরো দেখতে পায় দীপক। যেন 2-1 দিনের মধ্যে কেউ এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেয়েছে। কে সে? সেই কি তবে এই রহস্যময় নাটকের অন্যতম নায়ক? দীপক বুঝতে পারে এই ঘরের মধ্যে প্রত্যক্ষভাবে প্রবেশ করবার কোনো রাস্তা নিশ্চয়ই আছে। দ্বার পথে বড় ঘরের মধ্য দিয়ে এদিকে এলে সে ঘরটিও পরিচ্ছন্ন থাকত, কিন্তু বড় ঘরটি তো ঝোপ জঙ্গল, আগাছা আর ইট পাট কেলে বোঝায়। তাহলে নিশ্চয়ই অন্য কোনো অজানা পথে এই ঘরে প্রবেশ করা হয়। কিন্তু কোথায় সে পথ? এমন সময় পাশের দিকে একটা শব্দ হলো, যেন ঘরের পাশেই কেউ নড়াচড়া করছে। কিন্তু কোথায়? ওদিকে তো নিরেট দেওয়াল। হঠাৎ দীপক দেখে দেয়ালের ওপরের অংশে একটি পেরেক পোতা।
দীপক সোজা হয়ে দাঁড়িয়ে পেকটিতে চাপ দেয়। সঙ্গে সঙ্গে একটি ছোট ফোকর দেখা দেয় সেখানে। দেয়ালের একটা অংশ সরে যায়। ফোকরটি খুবই ছোট, তবে তার মধ্য দিয়ে দৃষ্টি সঞ্চালন করে দীপক দেখে ওপাশে একটি ঘর। সেই ঘরটির মধ্যে কে যেন শুয়ে আছে না? হ্যাঁ, ছোট ছেলে বলেই তো মনে হয়। দীপক আবার ফোকরটি বন্ধ করে দেয়। তারপর বাইরে বের হবে কিনা ভাবছে, এমন সময় হঠাৎ দেয়ালের আরেকটি অংশের ওপর তার নজর পড়ে। দেখে দেয়ালের গায়ে লেখা ডাইনে 6, বাঁয়ে 5, তারপর বাঁয়ে 4, সোজা নিচে 3। কথাগুলো পড়ে মনে হয় এটা যেন কোনো গুপ্ত নির্দেশ কিংবা কোনো সংকেত, যা থেকে কোনো গুপ্ত স্থানে নির্দেশ পাওয়া যেতে পারে। গুপ্ত নির্দেশ? তবে কি এই বাড়ি বা তার আশেপাশে কোথাও কোনো গুপ্ত স্থানে গুপ্ত সম্পদ লুকোনো আছে? দীপক মনে মনে পুলকিত হয়ে ওঠে। সে তাহলে এক গুপ্ত সম্পদের আবিষ্কারকের একমাত্র সাক্ষী। কিন্তু না, গুপ্তধন বোধহয় আবিষ্কৃত হয়নি। তাই হয়তো ওদের দলপতি চায় এই সারা অঞ্চলটাকে নির্জন স্থানে পরিণত করতে, যাতে সে ছাড়া অন্য কেউ কিছু জানতে না পারে। সে নিজেই সেই গুপ্তধনের একমাত্র আবিষ্কারক হতে চায় নিশ্চয়ই। দীপক যেন একটা নতুন আলোতে অভিনব পথের সূত্র খুঁজে পায়। দেখা যাক এরপর সে সফল হতে পারে কিনা। তারপর সারাটা দিন দীপক কাটিয়ে দেয় অসীম ব্যস্ততার মধ্য দিয়ে। কলঙ্কিনীর বিলের ধারে সারাটা দিন সে তন্ন তন্ন করে কি যেন খুঁজতে থাকে, কিন্তু তবু যে জিনিস খুঁজতে সে বেরিয়েছিল তা পাওয়া যায় না। তার এই গোপন অভিযানের খবর যে কেউ জানে এ বিষয়ে সামান্যতম সন্দেহ ছিল না তার মনে। তাই নিশ্চিন্তভাবেই কাজ করে চলেছিল দীপক। বিলের পূব দিকে আঁকা বাঁকা পথ। এখানে এসে দীপক থমকে দাঁড়ায়। সরু পথের রেখার ওপর যেন কার পায়ের চিহ্ন। হ্যাঁ, নরম মাটিতে পায়ের সুস্পষ্ট ছাপ। বিলের পশ্চিম দিকের জঙ্গলে পাওয়া গেছিল ভূতনাথের মৃতদেহ। তাহলে এখানে পায়ের ছাপ এলো কেমন করে? দীপক চিন্তিত হয়ে ওঠে। হঠাৎ একটা জিনিস তার নজরে পড়ে। পায়ের ছাপটি যেন জলার ধার থেকে উঠে সোজা চলে গেছে। পায়ের ছাপ বসে গেছে অনেকটা। পায়ের ছাপ বললে ভুল হবে, জুতোর ছাপ। যে লোক এখানে এসেছিল তার পায়ে জুতো ছিল, আর সে বেশ লম্বা চওড়া, ওজন প্রায় 2 মণ। এমন একজন লোক ওদের দলে আছে জেনে দীপক খুবই সতর্ক হলো। কিন্তু যে পায়ের ছাপ এখানে পাওয়া যাচ্ছে সে যে হত্যাকারীদের দলের লোক এমন কোনো প্রমাণ নেই। তবু দীপক বেশ মনোযোগ দিয়ে দাগটিকে অনুসরণ করে চলল। মাঠ, মেঠো পথ আর জংলা জায়গার মধ্য দিয়ে পায়ের ছাপটি এসে একটা জায়গায় মিলিয়ে গেছে। দীপক বিস্মিত হয়। এখান থেকে তো আর লোকটি হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। তবে কোথায় গেল সে? একটা কথা দীপকের মনে হয়, কোনো গাড়িতে উঠে যদি লোকটি প্রস্থান করে থাকে, কিন্তু তবুও তো গাড়ির চাকার দাগ থাকবে। তবে বেশ ভালো করে মনোযোগ দিয়ে জায়গাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে দীপক। মনোনিবেশের গভীরতায় তলিয়ে যায় সে। হ্যাঁ, সে পেয়েছে। এখানে যে এমন একটা জিনিস সে পাবে তা আদৌ কল্পনা করতে পারেনি। কলঙ্কিনীর বিলের গোপন রহস্যের যেন এখানে অনেকটা সমাধান হয়ে গেছে। দীপক মনে মনে খুব খুশি হয়। সরু গোল ফাটলের দাগ মাটির ওপর, এমনভাবে তা মাটির সঙ্গে মিশে আছে যে ভালো করে লক্ষ্য না করলে বুঝতে পারা যায় না। দীপক পায়ের জুতোর গোড়ালি দিয়ে সজোরে আঘাত করল ঠিক সেই জায়গাটার ওপর। একটা অস্পষ্ট ফাঁপা শব্দ শোনা গেল। একটা গোল লোহার ঢাকনা। দীপক সেটা তুলে ধরবার চেষ্টা করলো, কিন্তু সেটা এত ভারী যে একেবারে ঢাকনাটা তুলতে দীপকের যথেষ্ট কষ্ট হলো। ভালো করে চারদিকে চেয়ে দেখল দীপক কেউ তাকে লক্ষ্য করছে কিনা। না, তেমন কোনো ভয় নেই, কেউ তার ওপর নজর রাখেনি। অতীত দিনে কলঙ্কিনীর বিল, তার চারপাশে জঙ্গল আর এই বিচিত্র পরিবেশ নিয়ে যেসব অলৌকিক কাহিনী দানা বেঁধে উঠেছিল তার বিরাট একটা সূত্র যেন আজ ফুটে উঠেছে দীপকের সামনে। দৃঢ় বিশ্বাস, আনন্দ আর উত্তেজনায় তার সারা মন ভরে ওঠে। ওপর থেকে গহ্বরের মধ্যে বেশ ভালো করে লক্ষ্য করে দীপক বিরাট একটা সুড়ঙ্গ পথ। গাঢ় অন্ধকারে ওর ভেতরটা সম্পূর্ণ আচ্ছন্ন। দীপক জামার পকেটে হাত দেয়। না, হতাশ হবার কোনো কারণ নেই। তার সব বিপদের সঙ্গী টর্চ আর রিভলভার সে সঙ্গে করেই এনেছে। সুড়ঙ্গের মধ্যে টর্চের আলো ফেলে দীপক বেশ ভালো করে দেখে প্রায় 6-7 হাত নিচে একটা 4 কোণা ঘেরা জায়গা। দীপক সুড়ঙ্গের ভেতরে লাফিয়ে পড়ে। যে জায়গাতে সে গিয়ে পড়েছিল তার ডান দিকে সার সিঁড়ি,
দীপক বুঝতে পারে এই পথে যত সহজে প্রবেশ করা যায় তত সহজে বের হওয়া যায় না, কারণ যেখানে সে দাঁড়িয়ে আছে সেখান থেকে সুড়ঙ্গের মুখ 6-7 হাত উঁচুতে। কোনো মই বা ওই রকম কোনো জিনিসের সাহায্য ছাড়া এ পথে বের হওয়া সম্ভব নয়। কিন্তু এর অন্য মুখটি কোথায়, কোথায় গিয়ে শেষ হয়েছে এই সুড়ঙ্গের অন্য প্রান্ত, তা জানতে হলে তাকে ডান দিকে সিঁড়িগুলি বেয়ে এগিয়ে যেতে হবে। দীপক ধীরে ধীরে ডান দিকে সিঁড়িগুলি বেয়ে নামতে থাকে। প্রতিটি পা ফেলে বেশ চিন্তা করে। তার মনে সন্দেহ, হয়তো ওদের দলের কেউ এখানে আশেপাশেই লুকিয়ে থাকতে পারে, তাদের সঙ্গে মুখোমুখি দেখা হতে পারে যে কোনো মুহূর্তে। হঠাৎ একটা কথা দীপকের মনে জাগে। এতটা পরিশ্রম যে সে করেছে তা বিনা কারণে নয়, পরিশ্রমের সুফল পেয়েছে সে। এখন শেষ রক্ষা করতে পারলেই এই রহস্যের সমাধান সম্ভব হবে। কিন্তু ওরা কি এত সহজে তাকে রেহাই দেবে? অস্পষ্ট শব্দ, দূরে কি যেন একটা নড়ে উঠল। ভেতরে টর্চের আলো ফেলতে দীপকের সাহস হলো না। কি জানে আবার কোন বিপদ তার জন্য ভেতরে প্রতীক্ষা করছে। এক পাও নড়তে সাহস হলো না তার। চুপচাপ দাঁড়িয়ে রইল উৎকীর্ণ হয়ে। ওধারে কি একটা নড়ে উঠল আবার। দীপক টর্চটা জ্বালল। একটা দীর্ঘকায় মূর্তি, সারা দেহ কালো পোশাকে আবৃত, হাতে পিস্তল। আলো নিভিয়ে দীপক এক পাশে সরে যায়। সঙ্গে সঙ্গে নিস্তব্ধতা ভঙ্গ করে গর্জে উঠে পিস্তল। প্রচন্ড শব্দে ভূগর্ভের নীরবতা টুটে যায়। অল্পের জন্য দীপক বেঁচে যায় এই যাত্রা। রিভলভারের গুলিটা ঠিক তার পাশ দিয়ে গিয়ে সুড়ঙ্গের গায়ে বিদ্ধ হয়। দীপকের জীবনে এমন ঘটনা প্রথম নয়। আজীবন বিপদের সঙ্গে সংগ্রাম করেছে সে। এমনই কত বিপদের সামনে পড়েও সে হাসি মুখে নিজেকে সব বিপদ থেকে দূরে রেখেছে। কত জটিল ঘটনা সংঘাত দেখা দিয়েছে তার জীবনে, আবার তা থেকে রক্ষা পেয়েছে। বিপদ নিয়ে খেলা করে যারা আনন্দ পায় তাদের মধ্যে প্রথমেই বলা যেতে পারে দীপক চ্যাটার্জির নাম। কিন্তু প্রতিপক্ষকে ছেড়ে দিতে সে রাজি নয়। ঠিক যে জায়গাতে পিস্তলটা গর্জন করে উঠেছিল সেই জায়গা লক্ষ্য করে দীপক নিজের পিস্তলের ট্রিগারটা টিপে দেয়। প্রচন্ড শব্দ, আগুনের ফুলকি আর ধোঁয়া, অস্পষ্ট চাপা আর্তনাদ শোনা যায়। তারপর সব চুপ। দীপক কান পেতে শোনে একজন লোকের দ্রুত পলায়নের শব্দ ভেসে আসে। প্রতিপক্ষ ভয় পেয়ে পলায়ন করেছে। হয়তো তার দেহের কোথাও গিয়ে গুলিটি বিদ্ধ হয়েছে, অন্তত কিছুটা আহত হয়েছে সে। ধীর পায়ে এগিয়ে যায় দীপক, প্রতিটা পা ফেলে বেশ হিসাব করে। এখানে এতটুকু চালের ভুল হলেই তার জীবন হবে সংকটাপন্ন। জীবন আর মৃত্যু নিয়ে চলেছে ছিনিমিনি খেলা। দীপক এগিয়ে যায়। ওধারে পায়ের শব্দ আর পাওয়া যায় না। যে লোকটি একটু আগে আহত হয়েছিল সে পালিয়ে গেছে ওখান থেকে। টর্চের আলো ফেলে দীপক জায়গাটা বেশ তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু এমন কোনো সূত্র মেলে না যে তাকে বিশেষ সাহায্য করতে পারে। হঠাৎ কোণের দিকে একটা জিনিস তার মনোযোগ আকর্ষণ করে। দীপক এগিয়ে গিয়ে বেশ ভালো করে দেখে একটা ছোট টর্চ। লোকটা ছুটিয়ে পালিয়ে যাবার সময় ওটা বোধহয় তার পকেট থেকে পড়ে গেছে। বোধহয় যে হাত দিয়ে সে টর্চটা ধরেছিল সেই হাতটা তার জখম হয়েছে। দীপক তার পকেট থেকে রুমাল বের করে। তারপর অনেক যত্নে আলগাভাবে টর্চটা তুলে নিয়ে পকেটে পুরে ফেলে। টর্চের ওপর হয়তো কোনো আঙুলের ছাপ মিলতে পারে, তা থেকে পাওয়া যেতে পারে হত্যাকারীর সন্ধান। দীপক ধীর পায়ে এগিয়ে চলে। সুড়ঙ্গ পথ গিয়ে শেষ হয়েছে একটা ভাঙা বাড়িতে। এই ভাঙা বাড়িখানা হচ্ছে কলঙ্কিনীর বিলের প্রান্তে। এই বাড়িখানা যে এত সব রহস্যের অন্যতম কেন্দ্র এ বিষয়ে দীপকের কোনো সন্দেহ থাকে না। দ্রুত পায়ে সে বাড়িখানা থেকে বেরিয়ে আসে। হঠাৎ কি একটা জিনিস তার ঠিক সামনে ছিটকে পড়ে। দীপক এক পাশে সরে যায়। সঙ্গে সঙ্গে প্রচন্ড শব্দে সেটা ফেটে যায়। দীপক বুঝতে পারে এটা একটা হাত বোমা। পরপর দুবার তাকে হত্যা করবার জন্যে শত্রুপক্ষের এই চেষ্টা দীপককে চিন্তিত করে। কিন্তু সারা বাড়ি খুঁজেও কোনো লোকের দর্শন মেলে না। প্রতিপক্ষ সাবধান হয়ে পলায়ন করেছে। দীপক আপন মনেই এগিয়ে চলে। আজ বিরাট রহস্যের আসল চাবি সে খুঁজে পেয়েছে, তাই শত্রুপক্ষের এত আক্রোশ তার উপর। দীপক দ্রুত পা চালায়। শুনছেন স্বপন কুমারের লেখা উপন্যাস পরশ পাথর। এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নিন। সেদিন বিকেলে সমরের বিষয়ে কথা হচ্ছিল দীপকের সাথে অমরেন্দ্রবাবুর। দীপক বলল, আগের সব ঘটনার সূত্র এসে ঠিক মতো জড়ো হয়েছে, এখন বাকি কাজটুকু শেষ করতে পারলেই হয়। অমরেন্দ্রবাবু আনন্দে উচ্ছ্বসিত হয়ে বলে ওঠেন, দেন
ইউ আর সাকসেসফুল। এক্স্যাক্টলি। তাহলে এখন কি করতে হবে? সে কথাই তো আলোচনা করতে চাই আপনার সঙ্গে। আপনি জানেন আমার সহকর্মী রতনলাল বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় কলকাতা থেকে তাকে সঙ্গে করে আনতে পারিনি। আজ রাতই হচ্ছে আমাদের প্রকৃত কাজ করবার সময়। আমি যদি আপনার সঙ্গী হই, সেরকম সাহস আছে আপনার? হ্যাঁ, নিশ্চয়ই। বেশ, আপনি পিস্তল চালাতে জানেন? হ্যাঁ, অবশ্যই। আমার সঙ্গে দুটো পিস্তল আছে, একটা আপনাকে দিতে পারি আমি। আপনি যদি সত্যি প্রকৃত সাহস নিয়ে আমার সাথী হন, তবে এই রহস্যের মীমাংসা করতে খুব বেশি সময় লাগবে না। আজ রাতেই এই রহস্যের ওপর জবনিকা টেনে দিতে পারি আমি। দীপকের স্বর দৃঢ়। মিস্টার মিশ্রের সাহায্য তো আপনি নিতে পারেন। না, তা সম্পূর্ণ অসম্ভব। তার মতো মেজাজি লোক সঙ্গে থাকলে প্রকৃত রহস্যের সমাধান অনেক দূরে সরে যাবে। তবে যদি আপনি সঙ্গী হতে না চান, তবে আমাকে রতনের জন্য দুদিন অপেক্ষা করতে হবে। না না, তা বলছি না আমি। আমি চাই যত সত্বর হয় এর পরিসমাপ্তি ঘটুক। সেই ভালো, তাহলে আপনি তৈরি হয়নি। কিন্তু আমি যে এখনো অনেকটা অন্ধকারে রয়ে গেলাম দীপক বাবু। আমার ওপর নিশ্চয়ই আপনার বিশ্বাস আছে। হ্যাঁ, নিশ্চয়ই। তবে আমাকে নিঃসন্দেহে অনুসরণ করতে পারেন। আজ রাতে বিরাট একটা রহস্যের জবনিকা উন্মোচন করব আপনার সামনে। আচ্ছা, কোথায় যেতে হবে আমাদের? কলঙ্কিনীর বিল আর মোমেনপুরের মাঠের ওপরে বহুদিন কোনো জনপ্রাণীর সাড়া না জাগলেও সেখান থেকে অল্প দূরে যে একটা ভাঙা বাড়ি আছে, তা বোধহয় দেখেছেন আপনি। হ্যাঁ। ওটা কাদের বাড়ি জানেন? বহুদিন আগে পর্তুগিজরা ওটা তৈরি করেছিল। বর্তমানে ভূতের ভয়ে দিনের বেলাতেও কোনো মানুষ ওর কাছে ঘেঁষতে সাহস পায় না। আমাদের কাজ হবে আজ রাতে সেখানে হানা দেয়া। কিন্তু কোন লোক এত রাতে কাজ করে ওখানে দীপক বাবু? জানেন তো, ক্রিমিনালের সাহস সাধারণ মানুষের চেয়ে বেশি। ভূতনাথের মৃত্যু আমার চোখ খুলে দিয়েছে। কিন্তু এই যে আমি বিশ্বাস করতে পারছি না দীপক বাবু। পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে যা আপাত দৃষ্টিতে মনে হয় অসম্ভব, কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে তার মধ্যে থেকে সত্য ফুটে ওঠে। ও, দেখা যাক। হ্যাঁ, আপনার সব প্রশ্নের জবাব পাবেন আজ রাত্রেই। দীপকের কণ্ঠে ফুটে ওঠে দৃঢ়তা। ও, ধন্যবাদ। রাতের ছায়া নামে বিশ্ব প্রকৃতির ওপর নেমে আসে মৃত্যু শীতল কালো রহস্যে জবনিকা। দুজন লোককে ঠিক এমনই সময় দেখা যায় জমিদার বাড়ি থেকে বেরিয়ে কলঙ্কিনীর বিলের পাশ দিয়ে ভাঙা বাড়িটার দিকে এগিয়ে যেতে। দূর থেকে ভেসে আসে নৈশ বাতাসের কান্না। প্রকৃতির রহস্যের পরিহাসের মতো শোনায় সে বাতাসের শব্দ। দুজনের পরনেই কালো পোশাক, ব্ল্যাক স্যুট, হাতে ধরা পিস্তল। অটোমেটিক পিস্তলের ম্যাগাজিনে গুলি ভর্তি। দীপক বলে, এতটুকু সন্দেহ হলে গুলি করতে দ্বিধা করবেন না। ও আচ্ছা। দুজনে ভাঙা বাড়িটার পেছনের একটা সরু দরজা দিয়ে ঢুকে একটা আঁকানো বাঁকানো সিঁড়ি দিয়ে উঠতে থাকে। ফিস ফিস করে অমরেন্দ্রবাবু বলেন, এই পথ কবে আবিষ্কার করেছেন? কাল দিনের বেলা এসে এসব আবিষ্কার করে গিয়েছিলাম। সত্যি আপনার তীক্ষ্ণ বুদ্ধির প্রশংসা না করে পাচ্ছি না মিস্টার চ্যাটার্জি। রিয়েলি ইউ আর জিনিয়াস। এ কথার উত্তর দেবার মতো তখন দীপকের সময় ছিল না। সে হামাগুড়ি দিয়ে দোতলার বারান্দাটা পার হয়ে যায়। দোতলার একখানা ঘর থেকে বেরিয়ে আসছিল মৃদু আলোক রশ্মি। দরজা জানালা বন্ধ। দরজার ফুটোতে চোখ রেখে দীপক ভেতরে যা ঘটছে তা দেখবার চেষ্টা করলো। দুজন লোক মুখোমুখি বসে কথা বলছিল। ঘরের মধ্যে জ্বলছে একটা হ্যারিকেনের আলো। একজনের পোশাক সাধারণ, অন্যজনের মুখে কালো কাপড়ের আবরণ। দীপক বেশ ভালো করে তাদের কথা শুনতে থাকে। একজন বলে, যাক, তাহলে এখনো পর্যন্ত সাকসেসফুলি এগোনো গেছে। হ্যাঁ। অন্যজন বলে, কিন্তু গুপ্তধন কোথায়? এই বাড়িতেই। আজ পর্যন্ত তার তো আর হদিশ মিলল না। ওদিকের ব্যাপারে নিশ্চিন্ত হলে আমরা দুদিনেই তা খুঁজে বের করতে পারবো। ওদিকে চিন্তার আর কি কারণ আছে? ওরা যতদিন এই অঞ্চল না ছাড়ছে ততদিন এই অঞ্চল ওদের ছাড়তেই হবে। আমি ডেফিনেটলি বলতে পারি। কথা শেষ হয় না, দরজা ঠেলে দিয়ে পিস্তল হাতে ঘরের মধ্যে প্রবেশ করে দীপক আর অমরেন্দ্রবাবু। দুজনেই মাথার ওপর হাত তুলে দাঁড়ায়। দীপক তাড়াতাড়ি দুজনের হাতে হাত করা পরিয়ে দেয়। যে লোকটির মুখে মুখোশ ঢাকা ছিল তার মুখের আবরণ সরিয়ে দেয় দীপক। এ কি, এই যে দারোগা মিস্টার মিশ্র? হ্যাঁ, ঠিক তাই, দীপক দৃঢ় স্বরে বলে। কিন্তু ইনি কেন এর সঙ্গে জড়িত হয়ে? গুপ্তধনের লোভে। গুপ্তধন? হ্যাঁ,
বহু আগে এই বাড়ি ছিল একদল ডাকাতের আস্তানা। বহু টাকা এখানেই কোথাও তারা জমিয়ে রেখেছিল। এই দল পরে ধরা পড়ে। মিস্টার মিশ্রের ইচ্ছা ছিল ভূতনাথের সঙ্গে যোগ সাজসে সেই টাকা খুঁজে বের করেন, কিন্তু তা হলো না। আপনারা এসে ফ্যাক্টরি তৈরি করে এই অঞ্চলের লোকের আমদানি করলেন। তার প্ল্যান গেল নষ্ট হয়ে। সমর কোথায়? দৃঢ় স্বরে দীপক প্রশ্ন করে। জানি না। কিন্তু আমি জানি, একতলার ঘরে তাকে আটকে রেখেছেন, আর ভূতনাথকে খুন করেছেন তার সঙ্গে ভাগ নিয়ে গোলমাল হয়েছিল বলে। এই লোকটি কে? অমরেন্দ্রবাবু প্রশ্ন করেন। ভূতনাথের দাদা রামনাথ। ইনি অবশ্য ভূতনাথকে হত্যা করবার প্ররোচনা দেন। গুপ্তধন কি পাওয়া গেছে? না, কলঙ্কিনীর বিলের ধারের অভিশপ্ত গুপ্তধন চিরদিন অনাবিষ্কৃতই থাক অমরেন্দ্রবাবু। অমরেন্দ্রবাবু কোনো কথা বলতে পারেন না। দীপক বলে, চলুন চলুন মিস্টার মিশ্র, আপনার থানাতেই আপাতত আপনাকে আটক থাকতে হবে, পরে প্রয়োজন মতো চালান দেয়া যাবে। আর কথা শেষ হয় না, মিস্টার মিশ্র হঠাৎ নিজের হাতের আংটিটা মুখের মধ্যে দিয়ে চুষতে থাকেন। দেখতে দেখতে ঢলে পড়ে তার দেহ। দীপক ফিস করে শুধু বলে, কমিটেড সুইসাইড, আত্মহত্যা। কেউ কোনো কথা বলতে পারে না। ভাঙা বাড়ির একতলায় সমরকে বন্দি অবস্থায় পাওয়া যায়। সমরের দেহ কদিনে যেন খুবই শুকিয়ে গেছে। অমরেন্দ্রবাবুকে দেখতে পেয়ে সে তার কোলে ঝাঁপিয়ে পড়ে, চিৎকার করে ওঠে, বাবা বাবা। অমরেন্দ্রবাবুর চোখ দুটি অশ্রু সজল হয়ে ওঠে। আর তার কয়েকদিন পরেই কলকাতার কয়েকটি কাগজে ছাপা হয়, গ্রামে দারোগার আত্মহত্যা, ব্যর্থতার শোচনীয় পরিণাম, আত্মহত্যার কারণ অজ্ঞাত। মিস্টার মিশ্রের আত্মহত্যার আসল কারণ দীপক আর অমরেন্দ্রবাবু ইচ্ছা করেই কোথাও প্রকাশ করেন না। শুনছিলেন স্বপন কুমারের লেখা উপন্যাস পরশ পাথর। সমগ্র পাঠ এবং বিভিন্ন চরিত্রে ছিলাম আমি লোকনাথ। বিভিন্ন স্বাদের গল্প, প্রবন্ধ এবং উপন্যাস শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরো নতুন নতুন গল্প নিয়ে। সবাইকে জানাই ইংরাজি নববর্ষ 2025-এর শুভেচ্ছা। ভালো থাকবেন আপনারা সবাই।